আজ বৃহস্পতিবার চলছে। সকাল থেকেই 3 বাড়িতে কাজের ধুম শুরু হয়েছে। আজ তাদের ছেলে মেয়েদের হলুদের অনুষ্ঠান। বড় করে না হলেও একেবারে যে ছোট করে হচ্ছে তা নয়। বিন্নিদের নিজেদের বাড়ির ছাদে হলুদের অনুষ্ঠান করছে। তবে সাহিল আর স্বরূপের ঘরেই আয়োজন চলছে হলুদের। যেহেতু স্বরূপের মা মারা গেছে বেশিদিন হয়নি, তাই সেখানে বড় করে তেমন উৎসবের আমেজ হচ্ছে না। যদিও বড় করে বউ ভাতের অনুষ্ঠান করার কথা আছে, তাও কমিউনিটি সেন্টারে। ইনভাইটের কাজও শেষ। সাহিলদের আত্মীয় স্বজনের সংখ্যা কম থাকায় তাদের বাড়িতেও তেমন বড় করে হলুদের অনুষ্ঠান হচ্ছে না। তবে মোটামুটি যতটুকু হচ্ছে একবারেই ছোট বলা যায় না। সাহিলের বোনের তার ভাইয়ের বিয়েতে খুব আনন্দ করে সব অনুষ্ঠান পালনের ইচ্ছে থাকায় সে নিজেই দায়িত্ব নিয়ে যতটুকু বড় করে অনুষ্ঠান করা যায় তার উদ্যোগ নিয়েছে। তাদের পরিবারের প্রথম বিয়ে, তার ওপর তার মা একটা ভাই। সাহিলের মা প্রথমে আপত্তি করলেও পরে তেমন কিছু একটা বলেনি। একত বাচ্চা মানুষ, তার ওপর এটাই তো আনন্দ করার বয়স। তার স্বামী মারা যাওয়ার পর এ বাড়িতে তেমন আনন্দের রেশ দেখা যায়নি। প্রায় অনেক বছর পর তাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে। বিন্নিদের বাড়িতে যথেষ্ট উৎসব মুখর পরিবেশ রয়েছে। আত্মীয় স্বজনদের সমাগম, তাদের বাচ্চাদের ছোটাছুটি। তবে তেমন আনন্দ বিরাজ করছে না বিন্নি আর তিন্নির মুখে। সকাল থেকেই দুজনে গম্ভীর। এতদিনের চেনা পরিবেশ ছেড়ে অন্য এক অচেনা জায়গা। যদিও যার হাত ধরে যাচ্ছে যে অচেনা নয়, তবুও। সকালবেলা ঘুম থেকে উঠে বাবাকে জড়িয়ে অনেকক্ষণ কেঁদেছে দুই বোন। তারপর দুজন নিজেদের রুমে গিয়ে গম্ভীর হয়ে বসে আছে। মৃত্তিকা আর রাশেদ কিছুক্ষণ পরপর দুজনের রুমে যাচ্ছে। বুঝিয়ে আসছে। তবুও মেয়েদের মন তো অনেকভাবে দুজনকে নরমাল করার চেষ্টা চলছে। দুজনের মনে দুই রকমের আতঙ্ক বিরাজ করছে। বিন্নি নিজেও জানে না সে কেন এত ভয় পাচ্ছে। তার ভয়ের তো কোনো কারণ নেই। তবুও মনটা বারবার যেন কু ডাকছে। কয়েকবার সূরা পড়ে কুকে ফু দিয়েছে সে, কিন্তু কাজ হচ্ছে না। তিন্নির ভয়ের অবশ্য কারণ আছে। আগুন নিয়ে খেলছ সে। দুই পরিবার জানাজানি হলে কি সমস্যা হবে সে জানে না। নিজের পরিবারকে বোঝাতে তার অসুবিধা হবে না, কিন্তু স্বরূপ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই সে প্রশ্ন করতে লাগল, সত্যটা লুকিয়ে ভুল করছে না তো সে? এখন তো সময় আছে। স্বরূপকে কি সত্যিটা জানাবে? সকাল থেকে শুধু বমি হচ্ছে সূচনার। প্রায় 8-9 বার বমি হয়েছে। একবার তো মুখ দিয়ে রক্তও বেরিয়েছে। কেন এমন হচ্ছে বুঝতে পারছে না সে। মনিরও বাসায় নেই। সকালে অফিসে চলে গিয়েছে। তার মাও বাসায় নেই। চুমকি রান্নাঘরে। একবার ডাক্তারের কাছে যাওয়া উচিত তার, কিন্তু হাতে তো 1 টাকাও নেই। মনিরকে কয়েকবার ফোন দিল টাকার জন্য, কিন্তু সে ফোন তুলছে না। মেজাজ সপ্তম আসমানে পৌঁছালো তার। দরকারের সময়ই ফোন ধরে না। মাও বাসায় নেই যে মায়ের কাছে টাকা চাইবে। লাজ লজ্জা মাথা থেকে ঝেড়ে চুমকির কাছে গেল সে। 2000 টাকা চেয়ে আনল। তারপর হঠাৎ মনে পড়ল কাপড়ের ভাঁজে কিছু টাকা আছে তার। বের করে দেখল 2000 টাকার মতো। একবার ভেবেছে চুমকির টাকাটা ওকে দিয়ে দিবে, পরে আবার কি ভেবে পুরো টাকাটা নিয়ে নিল। বের হওয়ার আগে আরো 3 বার বমি হলো তার। বাসা থেকে কোনো মতে বেরোল সে। মাথাটাও কেন জানি ঘুরছে। নিজের মনে প্রশ্ন এলো তার, তাহলে কি কনসিভ করেছে সে? না, এত সম্ভব নয়। তাছাড়া কনসিভ করলে তো আর বমির সাথে রক্ত বের হতো না। কি হয়েছে তার? খারাপ কিছু? মারাত্মক কিছু?
হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মাথায়। কাছের একটা ক্লিনিকে গেল। বসে থাকতে থাকতে অসহ্য হয়ে উঠেছে সে। ডাক্তারের সিরিয়াল পাওয়া খুব মুশকিল। ডাক্তার দেখানো শেষ হলে টেস্টগুলো করিয়ে বাসায় ফিরল সে। খাটের ওপর উপর হয়ে শুয়ে আছে তিন্নি। ফোন বাজতেই মাথা তুলে ফোনটা ধরল সে। স্বরূপ ফোন দিয়েছে। জোর করে মুখে হাসি আনল সে। তারপর কলটা রিসিভ করল। হ্যালো। কি করছেন ম্যাডাম? কি অবস্থা? কিছু না, শুয়ে আছি। তুমি কি করছো? বসে আছি। বন্ধুরা ছিল এতক্ষণ, কথা বলছিলাম। আমাকে নিয়ে ইয়ার্কি করছিল ওরা। বন্ধুমহলে সবার আগে আমার বিয়ে হচ্ছে তো তাই। ওহ, তোমার কি মন খারাপ? না, মিথ্যে বলছো তুমি। গলাটা কেমন ধরা ধরা লাগছে তোমার। আরে তেমন কিছু না, এমনিই ভালো লাগছে না। বাড়ির জন্য মন খারাপ করছে, বাবা মার জন্য মন খারাপ করছে, এই আর কি। আরে মন খারাপ হরো না, তুমি তো দূরে কোথাও চলে যাচ্ছ না, আমার কাছেই তো আসছো। আর তোমার বাবার বাড়ি আর আমাদের বাড়ি তো কাছেই। তুমি বুঝবে না। মেয়ে হলে বুঝতে। মেয়ে হলে মোটেও ভালো হতো না। তোমার সাথে আমার বিয়েই হতো না। আমি তোমাকে মেয়ে হতে বলিনি, বলেছি মেয়ে হলে বুঝতে। তোমাদের ছেলেদের মাঝে কোনো ইমোশন নেই, কিছুই বুঝতে পারো না। হু, তোমরা তো বেশ বুঝো। ভে ভে করা কান্না ছাড়া তো আর কিছু করতে পারো না। আচ্ছা, আমরা ভে ভে করে কান্না করি। যেদিন তোমার মা মারা গিয়েছিল ফোন দিয়ে কি আমার সাথে হেসেছিলে? ভে ভে থেকে আরো খারাপ করে কেঁদেছিলে। আমি তো যা ভয় পেয়েছিলাম। হা হা, আমি তো তোমার মন ভালো করার জন্য বলেছি। শোনো, কাল একদম কান্নাকাটি করবা না আর মনও খারাপ করবা না, তাহলে আমারও খারাপ লাগবে। কেন যে বলতে গেলাম তোমার মাঝে ইমোশন নেই। তোমার মাঝে তো বস্তা ভর্তি ইমোশন। আচ্ছা, যদি কখনো আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হয় তাহলে তুমি আমার হাতটা ছেড়ে দিবে না তো? ভুল বোঝাবুঝির প্রশ্নই আসে না। আমি বিশ্বাস করি আমাদের ভালোবাসা খাঁটি। আর তোমাকেও আমি নিজের থেকে বেশি বিশ্বাস করি। আর আমি জানি তুমিও আমাকে অনেকটা বিশ্বাস করো। ভালোবাসা বিশ্বাস ছাড়া টেকে না। বিশ্বাস হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়। আমি জানি তুমি এমন কিছু করবে না যাতে আমি বিশ্বাস ভাঙ্গে, আর আমিও এমন কিছু করব না যাতে তোমার বিশ্বাস ভাঙ্গে। তাহলে ভুল বোঝার প্রশ্ন আসে না আর হাত ছেড়ে দেওয়ারও। কিছুটা চুপসে গেল তিন্নি। বিশ্বাস ভাঙ্গবে কি, আর সে তো বিশ্বাস ভেঙ্গেই বসে আছে। কিন্তু এমন পর্যায়ে এসে সে তার ভুলটা বুঝেছ যেখান থেকে তার ফিরে আসা সম্ভব নয়। কয়েকবার চেষ্টা করল স্বরূপকে কথাটা বলার, কিন্তু বারবার ব্যর্থ সে। হারানোর ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। চুপ করে গেলে যে? কিছু না, এমনি। আচ্ছা, তোমার যে আরেকটা বোন আছে তার কথা বললে না তো আমাকে। শুনেছি তারও নাকি বিয়ে। একসাথেই হবে। একটা ঢোক গিলল তিন্নি। কি জবাব দিবে সে? আসলে কখনো কথা ওঠেনি তো তাই। হুম, আমাদের দু বোনের একসাথে বিয়ে হচ্ছে। বোনের বিয়েটা আমাদের ডিপার্টমেন্টর সাহিল স্যারের সাথে হচ্ছে। ভালো। তোমার বোন কি তোমার চেয়ে বড়? একটা ছবি দেখিও তো। কালকেই একবারে দেখো। সারপ্রাইজ রইল। এখন রাখছি। টাটা। আরে কথাটা তো। টুট টুট করে ফোনটা কেটে গেল। কথাটা এভয়েড কেন করল তিন্নি বুঝতে পারল না স্বরূপ। যাই হোক, কাল না হয় দেখবে। এখন নতুন একটা স্বপ্ন রচনা করা যাক।
এবং সে কাজে মন দিল স্বরূপ। বাসায় এসেই বিছানায় শরীরটা এলিয়ে দিল সূচনা। বড্ড ক্লান্ত লাগছে তার। যদিও বমি প্রায় অনেকটা কমে এসেছে, কিন্তু বেশ দুর্বল লাগছে তার। মাথা ঘোরানোটাও বন্ধ হয়নি। ডাক্তার কোনো মেডিসিন সাজেস্ট করেনি, বলেছে রিপোর্ট আসলে সেগুলো দেখে মেডিসিন দিবে। গুনে গুনে ৩,০০০ টাকা খরচ করতে হয়েছে টেস্টগুলো করাতে। সবগুলো টাকা নিয়ে যাওয়ায় রক্ষা, না হলে আরেক ঝামেলায় পড়তে হতো তাকে। যাই হয়েছে, এখন রিপোর্টগুলো ভালো আসলেই হয়। রান্নার কাজ শেষ করে সূচনার ঘরের দিকে এলো চুমকি। তোমার কি শরীর খারাপ আপু? আর টাকা নিয়ে কোথায় গিয়েছিলে? একটা কাজে গিয়েছিলাম বাইরে। শরীর খারাপ বলতে মাথাটা একটু ঘুরছে, আর তেমন কিছু নয়। ওহ। ব্যাগ থেকে একটা স্যালাইন বের করে চুমকির দিকে এগিয়ে দিল সূচনা। পানিতে একটু গুলিয়ে দে তো, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। একটু খেয়ে দেখি। আমার মনে হয় তোমার প্রেসারে সমস্যা। হয়তো হাই হয়েছে, নয়তো লো। আমি প্রেসার চেক করে এসেছি, ঠিকঠাক আছে সব। প্রেসার নিয়ন্ত্রণে আছে। তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে? আরে না, একটা ফার্মেসিতে গিয়ে মাপিয়ে এনেছি। প্রেসার মাপতে এখন আর ডাক্তারের কাছে যেতে হয় না। তুই স্যালাইনটা গুলিয়ে আনো। কথা বলতেও কষ্ট হচ্ছে আমার। আর কথা না বাড়িয়ে স্যালাইনটা হাতে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল চুমকি। নিজের কাপড়গুলো ঠিকমতো গুছিয়ে আলমারিতে রাখছিল বিন্নি। ঘরটাকেও ভালোমতো পরিষ্কার করা দরকার। আবার কবে না কবে আসে বাড়িতে। ফোনের আওয়াজ হতেই স্ক্রিনে তাকিয়ে দেখল নাম্বারটা আননোন। ফোনটা রিসিভ করে সালাম দিল সে। একটু ছাদে আসবে? আরে কে আপনি? আর এখন ছাদে কেন যাব? আরে আমি সাহিল। একটু ছাদে আসবে প্লিজ? তুমি? এখন ভর দুপুরে ছাদে কেন আসব? মতিভ্রম হয়েছে নাকি তোমার? পারবো না। আসো না প্লিজ। আমি কিন্তু অপেক্ষা করছি। রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে কালো হয়ে যাব। কালো হলে তোমারই সমস্যা। সবাই বলবে বিন্নির বর কালো ভূত। আমাদের ছাদে কি করছো তুমি? নেমে এসো আর বাসায় চলে যাও। কেউ দেখলে কি মনে করবে? কিছু মনে করবে না। তুমি ছাদে এসো, না হলে কিন্তু আমি বাসায় চলে আসব। আরে না, প্লিজ তুমি চলে যাও। এখন আমি যেতে পারবো না। কেউ জিজ্ঞেস করলে কি বলবো? এত কিছু জানি না আমি। তুমি আসো, না হলে আমি আসছি আসছি। উফ। ফোন কেটে হাসতে লাগল সাহিল। সবাই যার যার কাজে ব্যস্ত। এই সুযোগে সবার চোখ এড়িয়ে বাসা থেকে বের হল সে। দৌড়ে ছাদে চলে গেল। ছাদে যেতেই সাহিলকে দেখতে পেল সে। তার মানে সাহিল মজা করছিল না, সে সত্যিই এসেছে। কাছে যেতেই ভালো করে সাহিলকে দেখতে পেল সে। একবারে ঘেমে একাকার ছেলেটা। ঘামবে না যেই রোদ পড়েছে। এখানে কেন এসেছ? আর ছাদে উঠলে বা কি করে? কেউ দেখলে কি মনে করবে বলো তো? এত প্রশ্ন একসাথে করলে ওর দিব কিভাবে? একটা একটা করে দাও। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই এসেছি। তাছাড়া একটা কাজ সেরে এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার দেখে যাই। আর ছাদে আসলাম সিঁড়ি দিয়ে। তোমাকে কেউ দেখে নেয়নি তো? দেখলেই বা কি? আমি আমার বউয়ের সাথে দেখা করতে এসেছি। মুন্ডু তোমার। ঘেমে কি অবস্থা হয়েছে তোমার? ওড়নার একটা মাথা টান দিয়ে মুখ থেকে ঘাম মুছে দিতে লাগল। ঠোঁটে বিন্নির হাতের স্পর্শ লাগতেই সাহিলের মনে এক অন্য রকমের অনুভূতি চলে এলো। একটান দিয়ে বিন্নিকে অনেকটা নিজের কাছে নিয়ে এলো সে।
আরে কি করছো? ছাড়া। কেউ দেখে। ঠোঁটের ওপর সাহিলের আঙ্গুলের বাধা পড়ায় পুরো কথাটা শেষ করতে পারল না সে। তার শরীরেও এক অন্যরকম অনুভূতি ভর করল। আস্তে আস্তে সাহিলের ঠোঁটটা তার ঠোঁটের সাথে মিলিয়ে গেল। বাধা দিতে পারল না বিন্নি। দুজনে দুজনের মধ্যে পুরো ডুবে গেল। কতক্ষণ দুজনে এভাবে ছিল নিজেও জানে না। বিন্নির পায়ে একটা পিঁপড়ের কামড় দিতেই নড়ে উঠে সে সাহিলের থেকে নিজেকে সরিয়ে নিল। ঘোর থেকে বেরিয়ে এল সাহিল নিজেও। মুখের কোনো হাসি এনে বিন্নি চলে যেতে নিলে পেছনে থেকে হাত ধরে আবার তাকে আটকাল সাহিল। ছাড়া প্লিজ। এভাবে কাছে এলে নিজেকে কন্ট্রোল করা যায় না। পেছনে থেকে এগিয়ে এসে বিন্নির ঘাড়ে একটা চুমু দিল সাহিল। পুরো শরীরটা কেঁপে উঠল তার। পেছনে থেকে হাত দিয়ে মুখের সামনে একটা গোলাপ ধরল তার। গোলাপটা হাতে নিয়ে দৌড়ে চলে এলো বিন্নি। বেশ সুন্দর আর পরিপাটিভাবে তিন্নি আর বিন্নির হলুদ হল। পরিবারের মানুষজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই মিলে বেশ ভালো একটা সন্ধে কাটালো দুবোন। বিকেল বেলা মৃত্তিকা দুজনকে নিয়ে পার্লারে গিয়েছিল। ফিরে আসতে আসতে রাত ৮টা। ৮:৩০ থেকে শুরু হয়েছে হলুদের অনুষ্ঠান। বাড়ির সকল মেয়েরা সেখানে যোগ দিয়েছে। প্রথমেই বাবা মা মিলে দুজনকে রাখি পরিয়ে প্রথম হলুদ ছোঁয়ালেন। তারপর মৃত্তিকা আর রাশেদ। তারপর একে একে সবাই। সকলের সাথে হাসি আড্ডাতে পুরোপুরিভাবে যোগ দিতে পারল না ছেলেরা। তাদের ঘাড়ে পড়েছে বিয়ের অনুষ্ঠানের খাওয়া দাওয়া সামলানোর ব্যাপারটা। তাই সামান্য হলুদ ছুঁয়ে ওড়িয়ে যে যার কাজে যোগদান করল। মেয়েরা সব তাদের মতো করে আনন্দ করল। বিন্নি আর তিন্নির দুই কাজিন মিলে তাদের মেহেদি পরাল। নিজেরা সবাই মিলে হই হুল্লোড় করল। একে অপরকে হলুদ লাগাল। বিন্নি আর তিন্নি দুজনেই হলুদের সাথে সবুজের কম্বিনেশনের শাড়ি পরেছে। সাথে সবুজ ব্লাউজ। ফুলের হালকা কিছু হয় না। তার ওপর বেশ হালকা করে মেকআপ। দুজনকে যেন পরীর মতো লাগছিল। মনে হচ্ছিল একরাশ ফুলের ওপর দুটো পরী এসে বসেছে। মেয়েরা সব লাল জামদানি আর ছেলেরা সব বেগুনি পাঞ্জাবি পরেছে। এক কথায় সবাইকে অসাধারণ লাগছে। সাহিলদের ঘরেই ছোট করে হলুদের আয়োজন হয়েছে। তাদের তেমন আত্মীয় স্বজনও নেই। খুব ছোট পরিবার তাদের। তার মা তার নানার একমায় মেয়ে ছিল। সেদিকে থেকে তার মামার বাড়ির আত্মীয় নেই বললেই চলে। তার বাবার একটা বোন আছে। দুটো ফুফাতো ভাই। আত্মীয় বলতে তারাই। সাহিলের বন্ধুবান্ধব, তার ফুফিরা আর তার বোনের কয়েকজন বান্ধবী এসেছে। তাদেরকে নিয়েই সাহিলের রুমে ছোট করে আসর বসেছে। ১ ঘন্টার মধ্যেই তাদের অনুষ্ঠান শেষ। বন্ধুরা মিলে ইয়ার্কি মশকরা করছিল সাহিল। বারবার বিন্নির ছবি দেখাতে বলছিল। সাহিল তাদের বলল কাল বিয়ে বাড়ি গেলেই দেখতে পাবে। কিন্তু তার বন্ধুরা বড্ড নাছোড়বান্দা। তারা তাদের হবু ভাবিকে এখনই দেখতে চায়। বন্ধুমহলে সবার আগে সাহিলেরই বিয়ে হচ্ছে। তাই তাকে ঘিরে সবার যত ইন্টারেস্ট। আসলে পড়াশোনার শেষ করার পরপরই চাকরি পেয়ে গিয়েছিল সাহিল। তার যোগ্যতা ছিল বেশ। আবার বলা যেতে পারে তার ভাগ্য ভালো। তার কয়েকটা বন্ধু তো এখনো চাকরি নামের সোনার হরিণের দেখা পায়নি। তার চাকরি না থাকলে কপালে মেয়েও নাই। তাই সাহিলের বিয়েটা সবার আগেই হচ্ছে। বন্ধুদের জোড়াজুড়িতে অগত্যা সবাইকে বিন্নির ছবি দেখালো সাহিল। সবাই বেশ প্রশংসা করল বিন্নি। একজন তো বলেই ফেলল, মামা, তুমি তো প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছ। বউ তো দেখতে মাশাল্লাহ। আমি তো প্রথম দেখায় ক্রাশিত। কোথায় থেকে পেলি এর পরী? আমাদেরকেও একটু খুঁজে দে।
নজর দিস না, তোর নজর ভালো না। পরে দেখবি আমি আছি তো আমার বউ নেই, বা বউ আছে তো আমি নেই। হা হা। শোন না, তোর বউয়ের বউ নেই মানে তোর শালি? থাকলে আমরাও একটু চান্স পেতাম। শালি তো আছে, কিন্তু তোর ভাগ্য খারাপ, কাল তারও বিয়ে। সবাই মিলে অট্টহাসিতে ভেঙে পড়ল। সাহিলের হলুদ রাত 10টার মধ্যেই শেষ। 11টা পর্যন্ত তার বন্ধুরা ছিল। তারপর একে একে সবাই চলে গেল। সাহিল নিজের রুমে গিয়ে ফ্রেশ হল। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে নিজেও গাড়ি নিয়ে বের হয়ে গেল। ক্যামেরাম্যানরা সব চলে গেলে বিন্নি আর তিন্নি নিজেদের রুমে এলো। বাড়ির সবাই যে যার ঘরে চলে গেছে। কাল বিয়ে, সকলের অনেক কাজ, এখন একটু রেস্ট নেওয়া দরকার। বিন্নি ফ্রেশ হয়ে এসে শাড়িটা খুলে নর্মাল একটা ড্রেস পরল। এই পার্লারে লোকেরা এমনভাবে মেকআপ লাগায়, তুলতেও 10 দিন লাগে। হালকা করে মেকআপ লাগিয়েছে, তা তুলতেই এত কষ্ট। গর্জিয়াস করে লাগালে কি জানি হতো। বিছায়ান শরীরটা এলিয়ে দিয়ে মোবাইলটা হাতে নিল বিন্নি। 11টা 45 বাজছে মোবাইলে। মোবাইলটা নাড়তে চাড়তে সাহিলের কথা মাথায় এলো তার। একবার কি ফোন দিয়ে দেখবে, সাহিল কি সজাগ আছে নাকি ঘুমিয়ে গেছে। ভাবতে ভাবতে মোবাইলের আওয়াজে ঘোর কাটল তার। সাহিল ফোন দিয়েছে। তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করল সে। তোমার কথাই ভাবছিলাম, আর এখনই তুমি ফোন দিল। অনেক দিন বাঁচবে তুমি। অনেক দিনই তো বাঁচতে চাই, তোমার সাথে হাজার হাজার বছর কাটাতে চাই। আচ্ছা, আমার কথা কি ভাবছিলে? কিছু না। তোমার কি এখন আমাকে দেখতে ইচ্ছে করছে? হু, ইচ্ছে তো করছেই। ইচ্ছে করছে ছুটে তোমার কাছে চলে যেতে। আবেগের বশে মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেল বিন্নির। পরক্ষণে নিজের জিবে কামড় দিয়ে ফেলল সে। ভালো কথা, একবার বারান্দায় আসো। এত রাতে বারান্দায় যেতে পারবো না। আসো, হোমার ইচ্ছে পূরণ হবে। 1 মিনিট, 1 মিনিট। তুমি কি আবার নিচে এসেছ? ইয়েস ম্যাডাম। তোমার ইচ্ছে করছিল, তা আমি পূরণ না করে থাকতে পারি? 10টা না 20টা না, একটা মায়ে বউ আমার। ফোন হাতে বারান্দায় গেল বিন্নি। সত্যিই সাহিল নিচে, গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বিন্নিকে দেখে হাত উঁচু করে হাই দিল। তারপর হাতের ইশারায় নিচে যেতে ডাকল। বিন্নি ফোনটা কানে নিয়ে বলল, তুমি প্লিজ চলে যাও। পাগল হয়ে গেছো তুমি। কেউ দেখলে কি ভাববে? আর আমার পক্ষে এখন নিচে যাওয়া সম্ভব নয়। বাবা ভাইয়া সবাই আছে এখন নিচে। আরে কেউ দেখবে না, চলে আসো। না হলে কিন্তু আমি তোমাদের বাসায় চলে আসব। কেউ কিছু জানতে চাইলে বলবো তুমি ডেকেছ। পাগলামির একটা সীমা থাকা উচিত। দুপুরে একবার ডেকেছ, তখন গিয়েছি, যেতে পেরেছি। দিন ছিল। এখন রাত প্রায় 12টা বাজে। এখন কি করে যাই? তুমি প্লিজ চলে যাও। একবার আসো না প্লিজ। এমন করছো কেন? আমার অবস্থাটা তোমার বোঝা উচিত। আচ্ছা থাক, আসতে হবে না। বেশি ভালোবাসি তো, তাই দাম পাই না। যখন আমি থাকব না তখন বুঝবে কি ছিলাম। তুমি না দিন দিন বেশি রোমান্টিক হয়ে যাচ্ছ। আবার সিনেমারও ডায়ালগ দিচ্ছ। দাঁড়াও, আসছি। বিন্নিরও খুব ইচ্ছে করছে সাহিলের কাছে একবার যেতে, কিন্তু বাসা থেকে বের হবে কি করে? তাছাড়া নিচে গেলে কেউ যদি দেখে নেয়। ভাবতে ভাবতে আলমারি থেকে বড় একটা ওড়না বের করে পুরো শরীর ভালোভাবে ঢেকে নিল। মুখটাও ভালো করে ঢেকে নিল। রুমের লাইট অফ করে বের হতে গিয়ে আবার দাঁড়িয়ে গেল সে।
কেউ তার রুমে প্রবেশ করেছে। তাড়াতাড়ি করে লাইট জ্বালালো বিন্নি। বিন্নিদের বাড়ির পেছনে রান্নার কাজ করা হচ্ছে। তাদের বাড়ির এরিয়াটা মোটামুটি বড়। দোতলা একটা বাড়ি। নিচের তলায় বাড়িওয়ালা থাকে আর 2 তলায় বিন্নিরা। পুরনো বাড়ি হলেও বাড়িটা বেশ পরিপাটি। দেখলে বোঝাই যায় না। তার ওপর বাড়িটা বেশ বড়। মোটামুটি একটা ফ্ল্যাগে 5টার মতো রুম রয়েছে। বাড়িওয়ালা বেশ ভালো একজন মানুষ। মোটামুটি বয়স হয়েছে। বউ সহ থাকে। মেয়েদের সব বিয়ে দিয়ে দিয়েছে। ছেলেরা বউ সহ বিদেশে। তারা বুড়ো-বুড়ি দুজনে বাসায়। বিন্নির বাবা তার ভাই আর বাড়িওয়ালা মিলে বাবুর্চিদের কাজ দেখাশোনা করছে। ছোট করে অনুষ্ঠান হলেও মোটামুটি 60 জন মানুষের জন্য আয়োজন করা হচ্ছে। বাড়ির পেছনে একটা জায়গায় মাটি খুঁড়ে রান্নার কাজ চলছে। লাইট জ্বালাতেই তিন্নির মুখটা স্পষ্টভাবে দেখতে পেল বিন্নি। তাড়াতাড়ি করে ওড়নাটা খুলে ফেলল গায়ের থেকে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগল তার। তুই এখানে? আমার রুমে মেঝো কাকারা ঘুমাবে। তাই আমি তোর কাছে এসেছি। তুই এভাবে কোথায় যাচ্ছিস? কই কোথাও না তো। এমনি। উসখুস করছিস কেন? তার ওপর ঘামছিসও। কি হয়েছে বলতো? বিন্নি দুদণ্ড ভেবে মনস্থির করে নিল সে সত্যিটা তিন্নিকে বলেই দিবে। আর কোনো উপায় নেই। আসলে সাহিল এসেছে নিচে। দাঁড়িয়ে আছে। নিচে যেতে বলছে। আমি বারবার বারণ করেছি কিন্তু। হা হা হা। তোর বর কিন্তু বেশ রোমান্টিক। যা দেখা করে আয়। আমি সজাগ আছি, সমস্যা হলে ফোন দিস। বিন্নি ভেবেছিল তিন্নি কিছু একটা রিয়েক্ট করে বসবে। কিন্তু এত সহজেই যেত বলল। আর একদণ্ড দেরি না করে ওড়নাটা পূর্বের মতো গায়ে জড়িয়ে আবার বেরিয়ে পড়ল বিন্নি। রুমের দরজা লক করে দিল তিন্নি। এতে কারো সন্দেহ হবে না। উকি দিয়ে বারান্দায় তাকিয়ে সাহিলকে দেখতে পেল তিন্নি। একটা হাসি দিয়ে রুমের ভেতর চলে এলো সে। সিঁড়ি দিয়ে ধীর পায়ে নিচে নামল বিন্নি। উকি দিয়ে নিচে ভালোমতো তাকিয়ে দেখল সে। কাউকে দেখা যাচ্ছে না। তবে বাড়ির পেছনে থেকে সকলের কথার শব্দ ভেসে আসছে। পূর্বের ন্যায় ধীর পায়ে গেট দিয়ে বেরিয়ে গেল বিন্নি। কাছে যেতেই সাহিল গাড়ির একটা দরজা খুলে দিল। বিন্নি ভেতরে গিয়ে বসতেই সাহিল গাড়িটা কিছুটা পিছিয়ে নিল। তোমার কি হয়েছে বলো তো? এমন করছো যেন তুমি চাঁদের দেশে চলে যাচ্ছ। আর ফিরে আসবে না। আমার সাথে আর দেখা হবে না। কালকেই তো দেখা হচ্ছে। একটা রাতে তো। আমার প্রেম প্রেম পাচ্ছে। তাই এসেছি। ইয়ার কি ছাড়ো। কাল সারাদিন কত ধকল যাবে। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আর আমার অনেক ক্লান্ত লাগছে। ঘুমাবো আমি। গাড়িটা এক সাইডে রেখে ড্রাইভার সিট থেকে পেছনের সিটে এসে বসল সাহিল। আজকে আমাদের বিয়েটা হয়ে গেলে ভালো হতো। তাই না? তোমাকেই প্রথম দেখলাম বিয়ের রাতে বউদের বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকতে। তাকে এত রাতে বাসা থেকে বের করে আনতে। এত মেজাজ কেন দেখাচ্ছ? তুমি তো বলছো তোমার আমাকে দেখতে ইচ্ছে করছে। আমারও করছিল। তাই দেখা হয়েছে। এবার প্লিজ যাও। গিয়ে ঘুমাও। না হলে কাল শরীর খারাপ করবে। আচ্ছা যাচ্ছি ম্যাডাম। পুনরায় গাড়ি টান দিয়ে বিন্নিকে বাড়ির সামনে পৌঁছে দিল সাহিল। বিন্নি গাড়ি থেকে নামতেই সাহিলও তার পেছনে পেছনে নামল। কপালে একটা বড় করে চুমু এঁকে দিল। বিন্নি দৌড়ে বাড়ির ভেতর ঢুকে গেল। সাহিল গাড়ি নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হল।
সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে হাঁটতে বেরিয়েছে মনির। মনটা বেশ খারাপ তার। আজ তার ভাইয়ের বিয়ে। দাওয়াত তো দূরের কথা, একবার তাকে জানানোর প্রয়োজন মনে করেনি বাড়ির লোকেরা। সেদিন যদিও সে ফোন দিয়েছিল, তাতে কতগুলো কথা শুনিয়ে দিয়েছিল স্বরূপ। বড় করে একটা নিঃশ্বাস ছাড়ল সে। পরিবারের সবাই যাতা ব্যবহার করেছিল সেদিন তার সাথে, তার দোষটা কোথায় সে নিজেও জানে না। একটা সন্তান তো তার দরকার। জীবনের শেষ সময় তাকে কে দেখবে? এর জন্য তার কাছে দ্বিতীয় বিয়ে করা ছাড়া আর কোনো অপশন ছিল না। সবাই শুধু নিজেকে নিয়ে ভাবে, তার জন্য ভাববার সময় কারো নেই। পরিবারের সবাই মিলে তাকে যদি একটা বিয়ে করিয়ে দিত, তাহলে তো তাকে পালিয়ে বিয়ে করতে হতো না। একটা কথাই সবাই বলতে পারে, মালা তোকে বড্ড ভালোবাসে। ভালোবাসা দিয়ে তো আর জীবনের শেষ সময় সে পার করতে পারবে না। গলির মুখ দিয়ে ঢুকে বাসাটা ভালো করে। 3 তলা বাড়ি, প্রত্যেক তালায় 2টো করে ফ্ল্যাট রয়েছে। বেশ পুরনো বাড়ি। নিচের তলায় একটা ফ্ল্যাট পেয়েছে, 2টো রুম, তাতে এক কোনো রান্নাঘর, তার পাশে একটা বাথরুম। দেওয়ালগুলো কেমন স্যাঁতস্যাঁতে, কিন্তু কম দামের মধ্যে এর থেকে ভালো বাসা পাওয়া যাবে না। সূচনাকে নিয়ে আজ আরেকবার আসতে হবে। তাকে একবার দেখিয়ে না হয় কাল শিফট করবে এখানে। কিছু জিনিসপাতিও কেনাকাটা করতে হবে। বন্ধু আবিরের থেকে কিছু টাকা ধার নিয়েছে, এই মাসের বেতনটাও উঠিয়েছে। বাড়িওয়ালাকে অ্যাডভান্স 5,000 টাকা দিতে হবে। আরও 5,000 টাকা হাতে রেখে বাকি টাকা দিয়ে প্রয়োজনীয় কয়েকটা জিনিস কিনতে হবে, যা কিনতে পারে এখন। বাকিটা আস্তে আস্তে কিনবে। আগের ভাড়াটিয়া মনে হয় তাদের খাট রেখে গেছে। ফ্ল্যাটের ভেতর একটা খাট দেখতে পেয়েছে, বেশ পুরনো, তবে এখনো শক্ত আছে। আপাতত খাট না কিনলেও চলবে। বাড়িওয়ালাকে নিয়ে বাইরে বেরিয়ে এলো, বলে আসল বউকে নিয়ে আরেকবার দেখতে আসবে। টাকার কথা উঠলে বলল, বউকে নিয়ে আসলে দিয়ে যাবে। প্রয়োজনীয় আরও কয়েকটা কথা শেষ করে বাসার উদ্দেশ্যে পা বাড়াল সে। সকাল সকাল বিন্নি তিন্নি দুজনকে ঘুম থেকে তুলে দেওয়া হলেও উঠে আবার দুজনে শুয়ে পড়ল। এমনিতেই কাল দেরি করে বিছানায় এসেছে, তার ওপর আবার কথা বলতে বলতে দুবোন অনেক রাতে ঘুমিয়েছে। বেলা 9টার দিকে মৃত্তিকা এসে আবার দুবোনকে ডেকে তুলে দিল। আড়মোড়া ভেঙ্গে দুজনে আবার উঠে বসল। চোখ থেকে এখনো ঘুম ভালোমতো সরেনি। চোখ কচলাতে কচলাতে ফোন হাতে নিল তিন্নি। 9:13 বাজতেছে। মোবাইলের দিকে ভালো করে তাকিয়ে চোখ কপালে উঠে গেল তার। 21টা মিস কল। চেক করে দেখল সবগুলো স্বরূপের ফোন। ইস, কি ঘুম ঘুমিয়েছে সে। এতবার ফোন বাজার পরও শুনতে পায়নি সে। কি দরকারে জানি এতবার ফোন দিয়েছে। ফোন ব্যাক করতে গিয়ে আবার কেটে দিল। আগে ফ্রেশ হয়ে আসা উচিত। বিছানা থেকে নেমে বাথরুমের দিকে এগিয়ে গেল সে। বিন্নি বসে বসে ঘুমে ঢুলছিল। প্রচণ্ড ঘুম আসছে তার। ইচ্ছে করছে আরেকটু ঘুমাতে, কিন্তু এখন ঘুমালে আবার উঠতে উঠতে বেলা হয়ে যাবে। মৃত্তিকা দুজনের জন্য নাস্তা নিয়ে রুমে ঢুকছিল। বিন্নিতে খাটের ওপর ঢুলতে দেখে হেসে দিল সে। আর কত ঘুমাবেন ম্যাডাম? মুখ ধুয়ে এসে নাস্তা করে নেন, তারপর গোসল করেন। পার্লারে তো যেতে হবে আবার। এত তাড়াতাড়ি যেতে হবে? তাড়াতাড়ি কোথায়, এখন প্রায় 9:30 বাজে। খেতে খেতে 10:30 বাজাবি। গোসল করতে করতে 11:30। বেরোতে বেরোতে 12টা। পার্লারে যেতে সময় লাগবে আধ ঘন্টা। তারপর দুজনে সাজতেন কত সময়ে।
এখনো তো শাড়ি আসেনি। এখন শাড়ি দিয়ে কি করবি? সেজে আসার পর তো বাসায় এসে শাড়ি পরবি। কে পরাবে? মেহুনা। এখন এসব কথা বাদ দে। খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে খেয়ে নে। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আমি এখন যাই, অনেক কাজ আমার। তিন্নি ফ্রেশ হয়ে বের হলে বিন্নি ফ্রেশ হতে গেল। তারপর দুজনে একসাথে নাস্তা শেষ করল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিন্নি গোসলে গেল। তিন্নি বারান্দায় গিয়ে স্বরূপকে ফোন দিল। খাটের একপাশে হেলান দিয়ে বসে আছে সূচনা। পেটটা বেশ মোড়াচ্ছে, বমি বমি ভাব হচ্ছে। তবে কালকের মতো আজ আর বমি আসছে না। সকালে ঘুম থেকে উঠলেও এখনো খাট থেকে নামেনি সে। শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। মনির ঘরে ঢুকে সূচনাকে এভাবে দেখতে পেয়ে জিজ্ঞেস করল, এখনো উঠোনি? শরীরটা ভালো লাগছে না, পেটে ব্যথা করছে। শুয়ে থাকলে আরো খারাপ লাগবে। নাস্তা নিয়ে এসো, খিদে পেয়েছে। তুমি টেবিলে বসলেই তো চুমকি নাস্তা দিয়ে যায়। আমার এখন উঠতে ইচ্ছে করছে না। টেবিলে গিয়ে খেয়ে এসো। তুমি উঠো, নিয়ে আসো। একটু শান্তি আর পেলাম না। আর এত সকাল সকাল কোথায় গিয়েছ তুমি? নাস্তা নিয়ে এসো, খেতে খেতে বলি। অগত্যা উঠতে হলো সূচনাকে। ব্রাশ শেষ করে রান্নাঘরে গিয়ে নাস্তা নিয়ে এলো সে। খেতে খেতে মনির বলল, একটা বাসা দেখে এসেছি। মোটামুটি দামের মধ্যে পেয়েছি। 2টো রুম, আমাদের হয়ে যাবে। তোমাকে নিয়ে আবার গিয়ে দেখে আসব। কাল না হয় বাসায় উঠব। কিছু দরকারি জিনিস কেনাকাটা করতে হবে। বাসা দেখে একবার মার্কেটে যেতে হবে। দুনিয়ার জিনিস কিনতে হবে। এখন এত টাকা কোথায় পাবে এখন? বেতন উঠিয়েছি, বাকি টাকা ম্যানেজ করে নিব। এখন আপাতত টুকিটাকি জিনিস কিনি, আস্তে আস্তে কিনব বাকি সব। টুকিটাকি বলতে তো হয় না, একটা খাট তো মাস্ট লাগবে। তাছাড়া বাকি অন্যান্য জিনিস। আগের ভাড়াটিয়া দুজনের থাকার মতো একটা খাট রেখে গেছে। এখন আপাতত একটা চুলা, কয়েকটা হাঁড়ি পাতিল। আর কি? তোমাদের বাসা থেকে একটা তোশক আর 2টো বালিশ ম্যানেজ করে নিও। সেগুলো নিয়ে সমস্যা নেই। আমার নিজের কেনা তোশক, বালিশ, কম্বল আছে। জামাকাপড় রাখার জন্য তো একটা আলমারি লাগবে। এখন আপাতত প্লাস্টিকের একটা কিনে নিব। একটু তো মানিয়ে নিতে হবে। সে দেখা যাবে। কিন্তু মাকে কি বলবো? মা যদি জানতে চায় বাড়ি না গিয়ে কেন বাসায় উঠছি? সত্যিটা বলে দিবা। না হলে বলবে আমাদের বাড়ি থেকে অফিস বেশ দূরে। কিছু একটা বলে দিও। এখন খাওয়া শেষ করে রেডি হয়ে নাও, বের হতে হবে। না হলে আবার দেরি হয়ে যাবে। বেলা 12টার দিকে দুবোন তৈরি হয়ে মৃত্তিকাকে নিয়ে পার্লারের জন্য বেরিয়ে গেল। আজ শুক্রবার, জুমার নামাজ পড়ে মেহমানরা আবার সবাই আসতে শুরু করবে। তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আর একটু আগে বেরোনো উচিত ছিল। দেরি হয়ে গেছে অনেকটা। বাসা থেকে বের হওয়ার সময় তিন্নি দূর থেকে স্বরূপকে দেখতে পেল। একবার দেখে চোখ সরিয়ে নিয়েছে সে। স্বরূপ হয়তো দেখেনি তাকে। কয়েকটা ছেলের সাথে কথা বলতে বলতে পেছনের দিকে যাচ্ছে সে। হয়তো জুমার নামাজে যাচ্ছে। আর চোখে আরেকবার তাকালো তিন্নি। এখন শুধু স্বরূপের পেছনের অংশ দেখা যাচ্ছে। চোখটা আবার নামিয়ে নিল সে। বেশ লজ্জা লাগছে। কোনো দিন এমন অনুভূতি হয়নি তার। তাদের গাড়ি আসতেই পার্লারের উদ্দেশ্যে বেরিয়ে গেল তারা। সাহিলও তার বন্ধুদের সাথে মসজিদে গিয়েছে। তাদের বাসার পাশেই মসজিদ।
সাহিলের মা বোন আর ফুফিরা মিলে বিয়ে বাড়ির জন্য তৈরি হচ্ছে। স্বরূপদের বাড়িতেও সেই আনাগোনা দেখা যাচ্ছে। মেহেরুন সহ স্বরূপের বোনরা সবার বিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। অরূপ নামাজে যাওয়ার সময় গলা হাঁকিয়ে বলে দিয়ে গেছে, এখন থেকেই সাজগোজ শুরু কর। তোমাদের তো 4 দিন সময় দিলেও হয় না। আমি এসে যেন দেখি সবার সাজগোজ শেষ। হেসে দিয়েছিল সবাই। তৈরি হওয়ার আগে একবার মালার ঘরের দিকে গেল মেহেরুন। মালার শরীরটা এখনো তেমন ভালো হয়নি। নিজে নিজে হয়তো একটু হাঁটতে পারে, নিজের খাওয়াটা খেতে পারে, কিন্তু এখনো কথা বলেনি। প্রচণ্ড শখ পেয়েছে সে। খাটের কোনো বসে আছে সে। মেহেরুন আস্তে গিয়ে বসল তার পাশে। হাতের ওপর হাত রাখতেই চোখ খুলে তাকালো সে। ভাবি, আমরা স্বরূপের বিয়েতে যাচ্ছি। আপনিও চলুন আমাদের সাথে। গেলে দেখবেন ভালো লাগবে। চলেন আমাদের সাথে। চোখের কোনো র থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মাথাটা নেড়ে না বোধক সম্মতি জানাল। আর জোর করল না মেহেরুন। স্বরূপের ছোট বোন খাড়ার নিয়ে আসল তার জন্য। হাত বাড়িয়ে প্লেটটা নিয়ে খাওয়ায় মনোযোগ দিল সে। নামাজ শেষ করে এসে তৈরি হতে শুরু করল সাহিল। গোল্ডেন রঙের শেরওয়ানি আনা হয়েছে তার জন্য। রংটা তার গায়ে বেশ মানিয়েছে। তার মা তো দেখেই বলল, একবারে রাজপুয়ে মতো লাগছে আমার ছেলেকে। চোখের নিচের থেকে কাজল নিয়ে ঘাড়ের পেছনে লাগিয়ে দিল। বললেন, কারো যেন নজর না লাগে। পাশের থেকে তার বোন বলল, আর কার নজর পড়বে মা? একজনের তো নজর পড়ে গেছে। আর কারো নজর পড়লেও লাগবে না। তোকে বুঝতে হবে, আমি দেখতে সুন্দর। তোর মতো তো পেতনি নই। আমি দেখতে তোর থেকেও সুন্দর। জানিস আমার পেছনে কত ছেলের লাইন? জানি তো, পাড়ার সব বখাটে ছেলের লাইন। ভালো ছেলের তো নয়। মা, ম্যা, কিছু হলেই ম্যা, কথায় না পারলেই ম্যা। কি শুরু করেছিস তোরা দুজনে? সাহিল, তুইও পারিস। সব সময় ওর পেছনে লাগিস। এখন বিয়ে করতে যাচ্ছিস? এখনো? সাহিলের বোনকে টেনে নিয়ে ওর মা রুম থেকে বেরিয়ে গেলেন। সাহিল আবার তৈরি হওয়াতে মনোযোগ দিল। চুলে জেল লাগাতে লাগাতে আয়নায় তাকিয়ে একবার হাসল সে। কিছুক্ষণ পর তার সব বন্ধুরা চলে আসল। 2:30টার দিকে সবাই বেরিয়ে গেল তারা। স্বরূপ রেডি হয়ে প্রথমে তার বাবার কাছে গেল। শরীরটা দিন দিন বেশ খারাপ হচ্ছে তার। এখন আর বাড়ি থেকেও বেশি বের হচ্ছেন না তিনি। রুসের মধ্যেই সব। গিয়ে খাবারও দিয়ে আসতে হয়। বাবার থেকে বিদায় নিয়ে মালার ঘরের দিকে গেল সে। অনেকক্ষণ ধরে মালাকে নানান কথা বলল। মালার কোনো প্রতিউত্তর নেই। তাই সে বুঝতে পারল না মালা কতটুকু বুঝেছে আর কতটুকু বুঝতে পারেনি। বেশ কিছুক্ষণ মালার কাছে বসে থেকে নিজের ঘরে এলো সে। ড্রয়ার খুলে মায়ের ছবিটা বের করে বুকে জড়িয়ে ধরল। আজ বেশ মায়ের কথা মনে পড়ছে তার। মা থাকলে কত খুশি হতো। 3টার দিকে পার্লার থেকে বাসায় আসলো তিন্নি। স্বরূপদের বাড়ি থেকে জিনিস পেয়ে সব পাঠিয়ে দিয়েছে। তিন্নির কয়েকজন চাচাতো বোনকে নিয়ে তিন্নিকে শাড়ি পরানোর কাজে লেগে গেল মৃত্তিকা। বিন্নির শাড়ি আসলে তাকে পরানো হবে। খাটের এক কোণে বসে বিশ্রাম নিচ্ছিল বিন্নি। একবার কি সাহিলকে ফোন দিয়ে দেখবে কতদূর এসেছে। ভাবতে ভাবতে ফোন করেই ফেলল। সাহিলের ফোন বাজতেই তার এক বন্ধু তার হাত থেকে ফোন নিয়ে গেল। স্ক্রিনে বিন্নির নাম দেখতে পেয়ে তারা হাসাহাসি শুরু করল। সাহিলকে খেপাতে লাগল। একজন ফোনটা রিসিভ করে বলল, ভাবি এত অস্থির হইয়েন না, আমরা প্রায় এসে পড়েছি।
আর 20 মিনিট লাগবে। আর আমাদের সাহিলও একদম ঠিক আছে। বলেই তারা আবার হাসতে শুরু করল। লজ্জা পেয়ে ফোন কেটে দিল বিন্নি। এখন ফোন দেওয়া উচিত হয়নি। দূর কি মনে করেছে ওরা? সাহিল তার বন্ধুদের ধমক দিয়ে চুপ করিয়ে দিল। এত হাসার কিছু নেই। বেশি পাজলামি করিস তোরা। তোদের সাথে না এসে আমার মায়েদের গাড়িতে আসা উচিত ছিল। সাহিল তার বন্ধুদের সাথে একটা গাড়িতে এসেছে। তার মা বোন আর তার ফুফিরা অন্য গাড়িতে। তার 2 ফুফাতো ভাই তাদের বউ সহ আরেক গাড়িতে। আধ ঘন্টার মধ্যে সাহিলরা এসে পৌঁছে গেল। তাদের আসার প্রায় 10 মিনিট পর স্বরূপরা এলো। 2 জামাইয়ের জন্য ছাদে স্টেজ পাতা হয়েছে। মেহমানরা আসতেই মিরহমান আর রাশেদ তাদের খাতির যত্ন করার কাজে লেগে গেলেন। তাদের খাবার পরিবেশন করা শুরু হল। সাহিলের বোন গয়নাগাটি আর শাড়িসহ লাগেজ নিয়ে মৃত্তিকার হাতে পৌঁছে দিল। শুরু হয়ে গেল বিন্নিকে শাড়ি গয়নার আবরণে ফুটিয়ে তোলার পালা। 2 বাড়ির সব মহিলারা নিজেদের বউকে দেখতে গেল। সাজগোজ নিয়ে নানানজন নানান কথা বলছিল। কেউ বলল অসাধারণ হয়েছে, আবার কারো ভিন্ন মতো। লিপস্টিকটা একটু হালকা করে দিল ভালো হতো। চোখের নিচের কাজলটা আরেকটু গাঢ় হতো। যাকে বলে নানান মতির নানা মতো। এগুলো নিছক হাস্যকর ব্যাপার ছাড়া কিছুই নয়। কিছু মেহমান খাওয়া দাওয়া শেষ করে নিজের গন্তব্যে রওনা হল। কেউ কেউ এখানে সেখানে দাঁড়িয়ে খোশ গল্পে মেতে উঠল। তাদের গল্পের দুটো টপিক গোমরা মুখ, 1 বউ নিয়ে, 2 খাওয়া দাওয়া নিয়ে। কেউ কেউ প্রশংসা আবার কেউ নিন্দা। যেই অভ্যাসগুলো মানুষ জন্মগতভাবে পেয়ে থাকে। যাই হোক, সেদিকে কোনো খেয়াল নেই স্বরূপ আর সাহিলের। তাদের দুজনের নয়ন জোড়া শুধু তাদের মায়াপরীদের খুঁজে যাচ্ছে। পিপাসায় ক্লান্ত 2 চোখ অধীর আগ্রহ নিয়ে বসে আছে কখন তাদের দেখতে পাবে। বসে থাকতে থাকতে দুজনেই বিরক্ত। কিন্তু কিছু করার নেই। মাঝে মধ্যে দুজনে হালকা পাতলা কিছু কথা বলছে। আবার কিছুক্ষণের জন্য দুজনে নীরব হয়ে যাচ্ছে। বন্ধুরা এসে আড্ডা দিচ্ছে। মোটামুটি সব মেহমানের খাওয়া শেষ হলে 2 জামাই এবং তাদের বন্ধুদের খাওয়া দেওয়া হল। মেয়েদেরও আসতে বলা হয়েছিল, কিন্তু দুজনেই না বোধক সম্মতি জানিয়েছে। দুজনের কেউই তার কারণ খণ্ডায়নি। হয়তো লজ্জায় বা এত ভারী শাড়ি নিয়ে হাঁটতে অস্বস্তি। দুজনের জন্যই ঘরে খাবার আনা হল। খাওয়া শেষ করতেই বিয়ে পোড়ানোর ধুম পড়ে গেল। আজকের দিনের ইম্পর্টেন্ট কাজ। কিন্তু হায়, কাজই অনুপস্থিত। এখনো এসে পৌঁছায়নি। ফোন করা হলো তাকে। জানালেন আরও 1 ঘন্টা লাগবে আসতে। সিদ্ধান্ত নেওয়া হলো 2 জামাইকে আপাতত ঘরে নিয়ে বসানো যাক। মুরুব্বিরা ছাদে বসেই অপেক্ষা করছেন কাজী সাহেবের জন্য। সেই সকালে যে সূচনাকে নিয়ে বেরিয়েছে এখনো ঘরে ফেরেনি মনির। সূচনার মা কিছুক্ষণ পর পর ঘড়ির দিকে তাকাচ্ছেন। 5টার বেশি বাজছে, এখনো আসার নাম নেই। কয়েকবার ফোনও করেছেন, ধরছে না মেয়ে জামাই কেউই। তারকপালে চিন্তার ভাঁজ স্পষ্টভাবে ফুটে উঠেছে। চুমকি তাকে এই বলে সান্ত্বনা দিচ্ছে যে হয়তো গুরুত্বপূর্ণ কোনো কাজে গেছে, তাই ফিরতে দেরি হচ্ছে। চিন্তা করতে না, তারা ঠিক ফিরে আসবে। কিন্তু ফিরে না এলেই চুমকি মোটামুটি খুশি। মাসের ওপর হতে চলেছে এখানে এসে উঠেছে। যাওয়ার কোনো নাম গন্ধ নেই। একে তো এই শরীর নিয়ে তার নিজের চলতে কষ্ট, তার ওপর সংসারের এতগুলো কাজ। তাছাড়া এক কানাকড়িও দিচ্ছে না মনির সংসারে। তার স্বামী যে আহামরি রোজগার করে তা নয়। কোনো মতে চলনসই। নিজেরা খেপড়ে চলা যায়। কিন্তু ননদ আর তার জামাই নিয়ে তো চলা যায় না। জামাইয়ের পাতে তো আর জাতামাতা দিয়ে ভাত দেওয়া যায় না। তার নিজেরও তো ভবিষ্যৎ আছে।
কয়দিন পর তার সংসারে নতুন সদস্য আসতে চলেছে। কত খরচ, তাছাড়া বিপদের তো আগামাথা নেই। কিছু টাকা পয়সা তো হাতে রাখতে নেই। 2,000 টাকা জমিয়েছিল মাকে একটা শাড়ি কিনে দিবে বলে, তাও সেদিন তার ননদ নিয়ে গেল। যদিও ধার হিসেবে নিয়েছে, না দিল তো সে মুখ ফুটে চাইতেও পারবে না। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পার্কের কোনো একটা টেবিলে বসে পড়ল সূচনা আর মনির। আজ সারাদিন খাটাখাটনি গেছে, তার ওপর সূচনার শরীরটা এমনিই খারাপ। এই তো সকালে প্রথমে গেল বাসা দেখতে, তারপর দোকানে। এই দোকান সেই দোকান, কম হাঁটতে হয়নি। প্রথমে বাসা দেখে অনেকটা মন মেরেছিল সে, কিন্তু মনিরের হাবভাব দেখে যতটা বুঝল তাদের এখানেই থাকতে হবে। তার পরবর্তীতে তেমন কিছু বলেনি আর। বাড়িওয়ালার কাজের লোককে বলে বাসাটা ধুয়ে মুছে পরিষ্কার করিয়েছে। তারপর বেরল জিনিসপে কেনার উদ্দেশ্যে। আপাতত এখন একটা গ্যাসের চুলা, হাঁড়ি পাতিল, থালা বাসন, একটা ওয়ার্ড্রপ আর ছোট একটা আলমারি কিনল। তাও সব মিলিয়ে 10,000 টাকার ধাক্কা। বাড়িওয়ালাকে অ্যাডভান্স দিতে হলো 5,000 টাকা। জিনিসপে সব একেবারে বাসার রেখে এসেছে, বাবার বাসার আর আনেনি। একবার এখানে আনো আবার নাও, ঝামেলা তো আছেই, তার ওপর ডাবল খরচ। সব ঝামেলা শেষ করে এখন বাসায় ফিরছে, কিন্তু শরীর আর সায় দিচ্ছে না। পা দুটো যেন চলছে না, খিদের জ্বালায় পেট ছো ছো করছে। সেই সকালে নাস্তা খেয়েছে, দুপুরে দুজনে দুটো কেক আর কলা খেয়েছে, কিন্তু ভাতের খিদে তো আর তাতে মেটে না। কাছেই একটা রিকশা পেতে তাতে চড়ে দুজনে রওনা হলো বাসার উদ্দেশ্যে। স্বরূপ এবং সাহিল দুজনকেই ড্রয়িং রুমে এনে বসানো হলো। তার কিছুক্ষণ পর বিন্নি আর তিন্নিকে সেখানে নিয়ে আসা হলো। চোখ তুলে দুজনেই তাকালো তাদের দিকে, চোখ যেন আটকে গেল তাদের। কি দেখছে তারা? এত অপরূপ, এতদিন এই রূপ অগোচরে ছিল। মনে হচ্ছে সদ্য যেন দুটো পরী পাতালে নেমে এসেছে। দুবোনের শাড়ির রং প্রায় অনেকটা একরকম, হালকা মেরুন কালার। তার ওপর দুজনের গায়ে হালকা করে সোনার গয়না। যদিও বিন্নির গয়নার পরিমাণ বেশি ছিল, সে ইচ্ছে করেই পরেনি। এতে তিন্নির হয়তো মন খারাপ হতে পারে। দুজনকেই দুজনের সামনাসামনি বসানো হলো। দুবোন একবারও চোখ তুলে তাকায়নি, তাই কারো সাথে কারো চোখাচোখি হয়নি। স্বরূপ সাহিল প্রথমে ভালো করে দেখলেও পরে লুকিয়ে আর চোখে তাকাচ্ছিল। দুজনের বারবার মনে হতে লাগলো সময়টা যদি এখানেই থেমে যেত, এভাবেই যদি সারাটা জীবন তারা দেখে যেতে পারত, মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে সারাটা জীবন কাটিয়ে দিতে পারত। ড্রয়িং রুমে মোটামুটি ছোটখাটো একটা আসর বসে গেল। সবাই ফ্লোরে গোল হয়ে বসল। এটা সেটা নিয়ে আলোচনা হচ্ছিল, সবাই মিলে হাসাহাসি করছিল। দু বোন খুব লজ্জা পাচ্ছিল, এক অন্য রকমের অনুভূতি কাজ করছিল তাদের মাঝে। সাহিল হাতে যেহেতু অনেক সময় আমরা একটা গান শুনতে পারি। কি বলিস তোরা সব? এই আসরে ভালো একটা গান না হলে তা ভালোমতো জমবেই না। সব বন্ধুরা সম্মতি দিল। তোদের ভাবি যদি শোনায় তাহলে আমার আপত্তি নেই। তাহলে শুরু করেন ভাবি। আপনার বোন শুনেছি ভালো নাচ করতে পারে। দু বোনের দুটো গুণ। আজ বিয়ে না হলে আপনার বোনের নাচও দেখতাম। মুহূর্তের মধ্যে তিন্নির হাসিমাখা মুখে মেঘের ঘনঘটা দেখা দিল। এই ছেলেগুলোও পারে। এখনই এই কথাটা বলতে হলো। বিয়ের পর সারাদিন গিয়ে সেখানে গান শুনতে কেউ বারণ করত না। এখন শোনার কি আছে? শালার কাজীটা যত ঝামেলা বাঁধাল। সঠিক সময়ে চলে আসলে এতক্ষণে বিয়ে হয়ে যেত। চোখের কোনো পানি জমে গেছে, কিন্তু ফেলতে পারছে না সে।
চোখ তুলে স্বরূপের দিকে তাকাতেই দুজনেই চোখাচোখি হল। স্বরূপ বেশ কনফিউজ। কি হচ্ছে কিছুই বুঝছে না। ছেলেগুলো মনে হয় ভুল করে গুলিয়ে ফেলেছে। কিন্তু গুলাবে কেন? ভালো করে বিন্নির দিকে তাকাতেই স্বরূপ বুঝতে পারল তারা যমজ। এতক্ষণে সে খেয়াল করেনি। মনোযোগ দিয়ে নিজের বউকেই দেখছিল। ওরা তো দেখতে একই রকম। শাড়ি গয়না আলাদা না হলে তো সে পার্থক্য করতেই পারত না। কি হলো ভাবি চুপ করে আছেন যে? শুরু করুন। বিন্নির এখন মোটেও গান গাইতে ইচ্ছে করছে না। কিন্তু ওরা তো জোর করছে। গাইবে কি গাইবে না তা নিয়ে দোটানায় পড়ে গেল। অনেক ভেবে শুরু করল গান। একটা লাইন শেষ না করতেই স্বরূপ দাঁড়িয়ে পড়তেই বিন্নি থেমে গেল। স্বরূপের পেছনে তিন্নিও দাঁড়িয়ে গেল। এসব কি হচ্ছে? স্বরূপ এখানে সিন ক্রিয়েট করো না। আমি তোমাকে আলাদাভাবে বুঝিয়ে বলবো। বুঝানো তো দরকার, আমি কিছুই বুঝছি না। উপস্থিত সকলে একে অপরের মুখের দিকে কৌতূহলী ভঙ্গিতে তাকাল। তুমি আমাদের দু বোনকে গুলিয়ে ফেলেছ। আমাকে বিন্নি ভেবেছ। তাতে তোমার কোনো দোষ নেই। না, আমার কোনো দোষ। অনেক পরে সত্যিটা জেনেছি আমি। আমার দোষ ধরলে তুমি বলতে পার আমি তোমাকে কেন সত্যিটা জানাইনি। তার একটা কারণ ছিল, তা হলো ভয়। আমি তোমাকে হারাতে চাই না। আমি এমন জায়গায় পৌঁছে গিয়েছিলাম যেখান থেকে ফেরা আমার পক্ষে সম্ভব ছিল না। একদমই কথাগুলো বলে শেষ করল তিন্নি। পুরো কাহিনীটা বুঝতে পারল স্বরূপ। কিন্তু বাকি সবার কাছে তা আপাতত ধোঁয়াশা। কেন করলে এমনটা তুমি? স্বরূপ প্লিজ। আমি তো তোমাকে ভালোবাসি না। আমি ওকে ভালোবাসি। আঙ্গুল তুলে বিন্নিকে ইশারা করল স্বরূপ। সাথে সাথে দাঁড়িয়ে গেল বিন্নি, তার সাথে সাহিল। এই সময়ে এসে তুমি এমনটা কিছুতেই করতে পারো না। প্রেম তুমি আমার সাথে করেছ। জেনে করেছ আর না জেনে করেছ তাতে আমার কিছু যায় আসে না। কি পার্থক্য আমাদের দুজনের? ও ভালো গান গাইতে পারে তাই তো। আমিও শিখব। দরকার হলে তোমার জন্য গান গাইব। গানটা ম্যাটার নয়। আমার মন তো ওকে ভালোবাসে, তোমাকে নয়। দেখো আমি তোমার কাছে হাতজোড় করছি, দরকার হলে পায়ে পড়ব। তুমি চুপ করো তুমি। ধমকের জোরে সবাই কেঁপে উঠল। পরিস্থিতি সামাল দিতে অরূপ আর মেহেরুন মিল স্বরূপকে টেনে পাশের রুমে নিয়ে গেল। সোফায় ধপাস করে বসে পড়ল তিন্নি। দুচোখ বেয়ে ঝর্ণা নেমেছে তার। ততক্ষণে কাজী সাহেব এসে পৌঁছে গেল। মৃত্তিকা আর রাশেদ বিন্নি আর সাহিলকে সরিয়ে নিয়ে গেল। মুরব্বিদের ডেকে তাদের দুজনের বিয়ে পড়িয়ে দিল। কি হচ্ছে কি স্বরূপ? এভাবে সিন ক্রিয়েট করার মানে কি? এটা একটা বিয়ে বাড়ি। কত লোকজন। এখানে তুই গায়ে পড়ে ঝগড়া করছিস। লোকজন কি মনে করবে কি? বিয়ে করবি না, এসব কি কথা? বিয়ে করাকে কি ছেলে খেলা পেয়েছিস তুই? ইচ্ছে করছে তো বিয়ে করবি, আর করছে না তো বিয়ে করবি না। আর কোনো কথা বলবি না তুই। কাজী সাহেব চলে এসেছে। এখন বিয়ে পড়ানো হবে। চল। আমি এ বিয়ে করতে পারবো না। স্বরূপ কি বলছো তুমি এসব? মাথা ঠিক আছে? তোমার ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে চিন্তা করো। মাথা ঠান্ডা করো। ভাবি তোমরা যা বুঝো না তা নিয়ে কথা বলো না প্লিজ। তুই কি আমার আগে দুনিয়াতে এসেছিস? বেশি বুঝিস আমার থেকে। আমার যতটুকু বোঝার দরকার আমি ততটুকু বুঝেছি। এর বেশি তোর এবং আমার কারো বোঝার দরকার নেই। মেয়েটার কি দোষ? ভুল তো তুই করেছিস। ও তো পরিস্থিতির শিকার। বুঝেছি ভুল আমার।
ও তো জানতে পেরেছিল। আমাকে কেন জানায়নি? ও প্রতারণা করেছে আমার সাথে। শোন, এত কিছু নিয়ে গবেষণা করার সময় এখন নয়। আর ওরা দুই বোন তো যমজ। কি পার্থক্য তাদের? যদি এমন হতো একজন সুন্দর অপরজন কালো বা শারীরিক মানসিক সমস্যা, তাহলে ভিন্নি কথা ছিল। এখানে তো যেই দুধ সেই দই। সমস্যা কোথায়? তোরা কেউ আমাকে বুঝছিস না। এখন এত বোঝাবুঝির দরকার নেই। এখন তোর বিয়ে হবে আর এই মেয়ের সাথে হবে, এটাই শেষ কথা। বংশের মান সম্মান বলে একটা কথা আছে। লোকে তো রাস্তায় পড়ে হাহাহিহি করবে যে চৌধুরী বাড়ির ছেলেরা বিয়ে করতে এসে ঝামেলা করে বিয়ে না করে চলে যায়। বড় ভাই কি করে, কি ফল পেয়েছে তা তো দেখতে পারছিস। বাবার শরীরটা ভালো নেই। এসব শুনলে হয়তো বাবা আবার স্ট্রোক করবে। বাবাকে আর বাঁচানো যাবে না। বেশিদিন হয়নি আমরা মাকে হারিয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েটা তোকে অনেকটা ভালোবাসে। তুই ওর সাথে অনেক বেশি ভালো থাকবি। আমি আর কথা বাড়িও না স্বরূপ। তোমার ভাই তো ঠিক কথা বলছে। বাবার কথাটা একবার ভাবো। এত স্বার্থপর হয়ে যেও না প্লিজ। বেশ ঠিক আছে। এখন তোমাদের কথায় আমি বিয়ে তো করছি, কিন্তু আমার বিয়ের পরের জীবনে একদম হস্তক্ষেপ করার চেষ্টা করবা না। আমাকে তখন আমার মতো করে। স্বরূপ এসব। অরূপ ইশারা করে মেহেরুনকে থামিয়ে দিল। বেশ ঠিক আছে, এখন আপাতত বিয়েটা কর, পরেরটা পরে ভাবা যাবে। মেহেরুন স্বরূপকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। অরূপ গিয়ে খবর দিল বিয়ে পোড়ানোর ব্যবস্থা করতে। কাজী সাহেব এসে দুজনকে বিয়ে পোড়ানোর ব্যবস্থা করলেন। রাগ ক্ষোভ সাথে নিয়ে অবশেষে বিয়েটা পড়ে নিল স্বরূপ। এক নিমিষে তার ভালোবাসা যেন ঘৃণায় পাল্টে গেল। কি করে করল এমনটা তিন্নি তার সাথে? স্বরূপের মাথায় এখন কি চলছে সে নিজেও বুঝতে পারছে না। এই মুহূর্তে কি করবে সে? ইচ্ছে তো করছে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে। ইচ্ছে থাকা সত্ত্বেও তা করতে পারছে না। বিয়ে পড়ানো শেষ হলে তিন্নি তার নিজের রুমে গিয়ে বসল। মেহেরুনও গেল তার সাথে। দরজার পাশে দাঁড়াতেই মেহেরুন বুঝল তিন্নি ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। পাশে গিয়ে বসল মেহেরুন। ঘাড়ে হাত রাখতেই নড়চড়ে বসল তিন্নি। কিভাবে পরিস্থিতি স্বাভাবিক করবে তা বুঝতে পারল না মেহেরুন। অনেকক্ষণ চুপ করে থেকে বলল, কি বোকা মেয়ে তুমি! এত সুন্দর করে সাজিয়ে আনা হয়েছে, কত ভালো লাগছিল তোমাকে। কান্নাকাটি করে দিল তো সব নষ্ট করে। বিশ্বাস করেন ভাবি, আমি ইচ্ছে করে এমন করিনি। আমি স্বরূপকে সবটা জানাতে চেয়েছিলাম, কিন্তু ভয় পারিনি। ততদিনে আমাদের সম্পর্কটা অনেক গভীর হয়ে গিয়েছিল। বিয়ের কথাবার্তা চলছিল। সেই অবস্থা থেকে ফিরে আসতে পারতাম না আমি। আমি ওকে বড্ড বেশি ভালোবাসি। আরে তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ। এখন কি এসব কথা ভাবার সময়? নতুন জীবন নিয়ে ভাবো তুমি। কিন্তু স্বরূপ একটু রাগ করেছে আর কি। কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। এত চিন্তা করো না তুমি। আজ তো তোমাদের বাসর রাত। কতক্ষণ দূরে থাকবে আর তোমার থেকে? একবার কাছে আসলেই সব ঠিক হয়ে যাবে। বাসর রাত শব্দটা শুনতেই মুখটা লাল হয়ে গেল তিন্নির। ওর মুখের দিকে তাকিয়ে হেসে দিল মেহেরুন। লজ্জায় মুখটা একদম রাঙ্গা হয়ে গেছে। বেশ সুন্দর লাগছে তোমাকে। তুমি বসো এখানে, আমি দেখি স্বরূপ কি করছে। বুক চিরে একটা নিঃশ্বাস বেরিয়ে এলো তিন্নির। সত্যিই তার জীবনে আজ সেই কাঙ্ক্ষিত রাতটি আসবে যার স্বপ্ন সে বহুদিন ধরে গুনছে।
নাকি সব ধুলোর মতো বিলীন হয়ে যাবে। বিয়ে পোড়ানোর পর থেকে বিন্নি সাহিলের পরিবারের সাথে তার রুমে রয়েছে। নানান কথা বলে সাহিলের বোন তার সাথে হাসি তামসা করছে। সাহিলের মা আর ফুফি কিছুক্ষণ তাদের সাথে বসে থেকে উঠে বিন্নির মায়ের কাছে গেল। দুই ফুফাতো ভাইয়ের বউ আছে বিন্নির রুমে। বিন্নির সেদিকে একদম খেয়াল নেই। ওর চিন্তা বারবার ঘুরে শুধু তিন্নির দিকেই যাচ্ছে। এখান থেকে উঠে যেতেও পারছে না তার কাছে। মনটা বড্ড খচখচ করছে তার। মৃত্তিকা এসে তাকে খবর দিয়ে গেল তিন্নির বিয়েটা হয়েছে। একটা প্রশান্তির নিঃশ্বাস ছাড়ল সে। এতক্ষণ এই অপেক্ষাতেই ছিল সে। যাক, একটু তো নিশ্চিন্ত হওয়া গেল। বাসায় ফিরতে না ফিরতেই হাজার প্রশ্নের সম্মুখীন হতে হল মনির আর সূচনাকে। কোথায় গিয়েছিল, কি করছিল, এত দেরি কেন হল? একবার তো জানিয়ে যেতে পারত, একবার ফোন করতে পারত, ইত্যাদি ইত্যাদি। এমনিতেই শরীরটা ক্লান্ত, তার ওপর এত প্রশ্ন, মেজাজটাই বিগড়ে গেল সূচনার। তবুও নিজেকে শান্ত করে বলল, মা, মায়ে তো এসেছি, একটু জিরোতে দাও। আসতে না আসতেই প্রশ্নের হাড়ি নিয়ে বসেছ। বিরক্ত লাগছে। এখন তো বিরক্ত লাগবেই। সারাদিন টেনশনে আমার অবস্থা খারাপ। কতবার ফোন করেছি, একবার তো তুলে বলতে পারতি যে তোরা ঠিক আছিস। একটু নিশ্চিন্ত হতাম আমি। ফোন মনে হয় সাইলেন্ট মুডে ছিল, শুনতে পাইনি। আর এখন এত কথা বলো না প্লিজ। অনেক খিদে পেয়েছে, খেতে দাও। হাত মুখ ধুয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। মনিরকে নিয়ে ফ্রেশ হতে চলে গেল সূচনা। তারপর এসে খাবার টেবিলে বসল। চুমকি কোথায়? খেয়েছ তোমরা? আমরা তো সেই কখন খেয়েছি। চুমকি ঘরে আছে। শরীরটা দিন দিন খারাপ হচ্ছে ওর। একটু তো খারাপ হবেই। যাই হোক, আসল কথায় আসি। আমরা এতটা বাসা দেখে এসেছি, কাল সেখানে উঠব। অনেক তো তোমাদের ঘাড়ে বসে খেয়েছি, এবার একটু নেমে যাই। দিন দিন তোর কথার ছিরি কি খারাপ হচ্ছে। জামাইয়ের সামনে এসব কি বলছিস তুই? আর আলাদা বাসা নিবি কেন? জামাইয়ের বাড়িতে কি সমস্যা? সমস্যা কিছুই না। বাড়ি থেকে ওর অফিস অনেকটাই দূরে। অনেক জার্নি হয়ে যাবে তাই। ওহ, আমার তোষক বালিশগুলো আলমারিতে আছে না? কাল যাওয়ার সময় নিয়ে যাব। তোর জিনিস তুই যেভাবে রেখেছিস সেভাবেই আছে। তোর যা দরকার নিয়ে যাস। ততক্ষণে ভাত খাওয়া শেষ সূচনার। হাত ধুয়ে নিজের রুমে চলে গেল। একটু ঘুমানো দরকার। মেহমানরা দু একজন ছাড়া সকলেই প্রায় চলে গেছে। বাকি যারা আছে তারা কনের সাথে যাবে। প্রথমেই তিন্নিকে বিদায় দেওয়া হল। যাওয়ার সময় সকলকে জড়িয়ে অঝরে কেঁদেছে সে। অনিশ্চিত জীবন হাতে নিয়ে পাড়ি দিচ্ছে সে। জানে না শেষ পর্যন্ত কি আছে তার জীবনে। বাসা থেকে বেরিয়ে বাঁধল আরেক বিপত্তি। আসার সময় তো বরপক্ষ হেঁটে এসেছে। এখান থেকে এখানে 2 মিনিটের পথ হবে। কিন্তু বউকে তো আর হাঁটিয়ে নেওয়া যাবে না। এতটুকুতে গাড়িও যাবে না। কি করা যায়? অনেক ভেবে স্বরূপের একটা বন্ধু বলল, স্বরূপ কোলে তুলে নে। পাগল নাকি? পারবো না আমি। আরে এত লজ্জা পেতে হবে না। বউকে হাঁটিয়ে হাঁটিয়ে নিবি তুই? এইটুকু হেঁটে গেলে সমস্যা হবে না। 1 মিনিটের রাস্তা। আচ্ছা, তুই যখন নিবি না তখন আমিই তুলে নিই। চলে আসেন ভাবি। দাঁড়া, নিচ্ছি আমি। সবাই খিলখিলিয়ে হেসে দিল। তিন্নিরা যাওয়ার কিছুক্ষণ পর বিন্নিরাও বেরিয়ে পড়ল। অনেকটা পথ যেতে হবে তাদের। তাই সময় করে বেরিয়ে পড়াই ভালো।
কান্নাকাটি করে মুখ ফুলিয়ে ফেলেছে বিন্নি। সাহিলের ফুফিরা সব এক গাড়ি করে আগেই রওনা দিয়ে দিয়েছে। সাহিলের এক বন্ধু, তার বোন আর মা আর বিন্নি মিলে তারা এক গাড়ি করে রওনা দিল। সাহিল ড্রাইভ করতে চেয়েছিল, কিন্তু তার বন্ধু বলল, তুই পেছনে বস, আমি ড্রাইভ করছি। কিছুদূর যেতেই গাড়ির মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করল সাহিল। কিরে, কি হলো? গাড়ি এমন করছে কেন? বুঝতে পারছি না। ব্রেক ভালো মতো কাজ করছে না। আরে কি বলছিস? ভালো করে দেখ। মুহূর্তের মধ্যে গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে গেল। ভয় চোখ বন্ধ করে ফেলল বিন্নি। চোখ মেলে নিজেকে একটা বিছানায় আবিষ্কার করল বিন্নি। চারপাশে তাকিয়ে বুঝতে পারল এটা কোনো বাড়ির বিছানা নয়, বরং হাসপাতালের বেড। ধরপর করে উঠে বসল সে। বসতেই হাতের কনুইয়ের ব্যথায় তরে উঠল সে। ব্যথার প্রভাবে কপালটা কুঁচকে গিয়েছে। সামনের চোখ যেতেই দেখতে পেল সাহিল বেডের একটা কোনো পাতানো চেয়ারে বসে আছে। ডান হাতে ব্যান্ডেজ। তুমি ঠিক আছো বিন্নি? আমি ঠিক আছি। হাতের কনুইয়ে একটু ব্যথা করছে শুধু। তোমার হাতে কি হয়েছে? ভেঙে গেছে। তোমার জ্ঞান ফিরছিল না দেখে যা ভয় পেয়েছিলাম। আন্টি ঠিক আছেন? পায়েল? আর তোমার বন্ধু? পায়েল ঠিক আছে। অর্কর মাথা ফেটে গেছে। ড্রাইভিং সিটে ছিল তো। আর মায়ের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। একটা হাত ভেঙেছে আর একটা পা। গাড়িটা কাত হয়ে গিয়েছিল। মা সবার নিচে পড়েছে তো তাই। আমাকে আন্টির কাছে নিয়ে চল। হুম চল। সাহিলের মায়ের হাতে পায়ে ব্যান্ডেজ করে সবেমায় কেবিন থেকে বেরিয়েছেন ডাক্তার। দরজায় বিন্নি আর সাহিলের সাথে দেখা। স্যার, কি বুঝলেন? কি অবস্থা উনার? এত টেনশনের কিছু নেই। মাসখানেকের মধ্যেই ঠিক হয়ে যাবে। বয়স হয়েছে তো, একটু কষ্ট তো পাবেই। চাইলে কাল বাসায় নিয়ে যেতে পারেন, আর না হলে দুদিন রাখতেও পারেন। তাহলে আমরা বরং কাল বাসায় নিয়ে যাই। আপনাদের ইচ্ছে। দুজনকেই বিয়ের সাজে দেখছি। আজ বিয়ে ছিল? হুম। অনুষ্ঠান শেষে বাসায় ফিরছিলাম, তখনই এই দুর্ঘটনা ঘটল। যাক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তেমন মারাত্মক দুর্ঘটনা ঘটেনি। চাইলে যে কোনো কিছুই হতে পারত। গাড়িটা খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনেছি। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। যাই হোক, আপনাদের নতুন জীবনের জন্য শুভকামনা। আর যে কথাটা না বললেই নয়, আপনার বউ কিন্তু ভীষণ সুন্দর। ধন্যবাদ ডক্টর। ইউ আর মোস্ট ওয়েলকাম। কেবিনে ঢুকে সাহিলের মায়ের শিয়রের কাছে বসল বিন্নি। কেমন আছেন এখন আন্টি? দেখতেই তো পারছিস মা, এই বয়সে হাত পা ভেঙে কি অবস্থা। ভাগ্যটাই খারাপ আমার। কত আশা ছিল ছেলের বউ নিয়ে ঘরে যাব, সব গুড়ে বালি। ছেলেটাও আমার হাত ভেঙে বসেছে। আজকের দিনেই এমনটা হতে হলো। আল্লাহকে ডাকুন, উনি যা ভালো বুঝেছেন হয়তো তাই করেছেন। জানি না রে মা। ব্যথায় হাত পা প্রচণ্ড টনটন করছে। তার ওপর এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। কবে যাব এখান থেকে? ডাক্তার বলেছেন চাইলে কাল চলে যেতে পারি। সেই ভালো। আল্লাহ আল্লাহ করে আজকের রাতটা কাটিয়ে দিতে পারলেই হলো। কাল সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাব। তা না হয় কাল দেখা যাবে। এখন একটু ঘুমানোর চেষ্টা করুন। ঘুমোই তো আসছে না মা, প্রচণ্ড ব্যথা হচ্ছে। তুমি একটা কাজ করো, ডাক্তারকে বলে আন্টিকে একটা ঘুমের ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করো। ঘুম না আসলে বেশি ব্যথা বাড়বে আরও। দেখছি আমি। পায়েল, তুমি ঘুমিয়ে পড়ো এখন।
আমি আন্টির পাশে বসছি। তোমাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। ঠিক আছি আমি। তুমি বরং গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি মায়ের কাছে আছি তো। ভাইয়াকেও বলো শুয়ে পড়তে। আচ্ছা। ডাক্তার আসুক। দেখি আগে কি বলে। আমি একবার বাবাকে ফোন দিয়ে জানাই। এখন এত রাতে ফোন দেওয়ার দরকার নাই। শুধু শুধু চিন্তা করবে। এত রাতে আবার ছুটে আসবে। কাল সকালে বরং ফোন দিয়ে বলিস। কথাটা একেবারে মন্দ নয়। বাবা ঠিকই পেরেশান হয়ে ছুটে আসবে। সাহিল ডাক্তারের সাথে কথা বলল। ডাক্তার একটা ব্যথার ইনজেকশন এবং ঘুমের ইনজেকশন সাজেস্ট করলেন। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলেন তিনি। পায়েলও শুয়ে পড়লে কেবিন ছেড়ে বেরিয়ে এলো বিন্নি আর সাহিল। নিজেদের কেবিনে যাওয়ার আগে এতবার সাহিলের বন্ধুর কেবিনে ঢুকল তারা। ইতোমধ্যে তার বাড়ির লোকজনও চলে এসেছে। তার সাথে কথা বলে সাহিল আর বিন্নি নিজেদের কেবিনে চলে গেল। গয়নাগুলো খুলে রাখা উচিত। বেশ ভার লাগছে গায়ে। কিন্তু এখানে খুলে রাখব কোথায়? আন্টিকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল। ড্রোয়ারে লক সিস্টেম আছে, সেখানে রেখে দাও। আর এ হাসপাতালের সিকিউরিটি সিস্টেম খুব ভালো। কিছুই হবে না। তা ঠিক। তুমি বরং শেরওয়ানিটা খুলে শুয়ে পড়ো। প্রচণ্ড গরম। নিচে তো একটা গেঞ্জি আছেই, সমস্যা হবে না। ঘুমিয়ে পড়ব মানে? তুমি ভুলে গেছো আজ কি? কি? আজ আমাদের বাসর রাত। এটা হাসপাতাল। আবোল তাবোল না বকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আর আমি তোমাকে শেরওয়ানিটা খুলতে হেল্প করছি। এই শোন না। কিছু শুনতে পারবো না। আমার অনেক ক্লান্ত লাগছে। হেল্প দরকার হলে করছি, না হলে আমি ঘুমিয়ে পড়ছি। ঠিক আছে। হেল্প চাই। তিন্নি এগিয়ে গিয়ে শেরওয়ানিটা খুলতে সাহায্য করল। হাতাটা ঢোলা আর হাফ হওয়ায় বেশ সুবিধা হয়েছে। ব্যান্ডেজের ওপর দিয়ে খুব সহজে বের করে আনা গেছে। শেরওয়ানিটা খোলা শেষ হতেই এক হাতে টেনে সাহিল বিন্নিকে নিজের খুব কাছে নিয়ে এলো। কি করছো? ছাড়ো। এটা পাবলিক প্লেস। দরজা আটকানো আছে। আর এখন কেউ আমাদের ডিস্টার্ব করতে আসবে না। প্লিজ ছাড়ো। আমার কনুইতে অনেক ব্যথা করছে। ভালো লাগছে না এখন। উহু। তুমি প্রচণ্ড ছ্যাঁচড়া। একটা হাত ভেঙে গিয়েছে, তারপরও। একটা হাত ভেঙে গিয়েছে বলে কি রোম্যান্স হারিয়ে যাবে নাকি? এখন আমি ধাক্কা দিয়ে ফেলে একটা পাও ভেঙে দিব। তখন মজা বুঝবা। ভালোই হবে। তখন দিন রাত জেগে তোমাকে পতিদেবের সেবা করতে হবে। দরকার হলে করব। এখন ছাড়ো। আর কিছু বলার সুযোগ হলো না বিন্নির। ততক্ষণে তাদের দুজোড়া ওষ্ঠের মিলন ঘটে গেছে। বিন্নি বাধা দিতে গিয়েও দিচ্ছে না। আজ তার বাধা দিতে ইচ্ছে করছে না। সাহিলের মাথার চুলগুলো মুঠো ভর্তি করে ধরল সে। মনে হচ্ছে কোনো সুখের সাগরে ডুবে যাচ্ছে সে, যেখানে তার আজীবন থাকতে ইচ্ছে করছে। বারবার মনে হচ্ছে সময়টা যদি এখানেই থেমে যেত। বেশ কিছুক্ষণ পর সাহিল বিন্নিকে ছেড়ে দিল। কিছুটা সরে গেল বিন্নি। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল সে। সাহিলের হাতের মুঠো থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সামনে যেতে নিলে পেছনে থেকে বিন্নির হাতটা ধরে আবার টান দিল সাহিল। টাল সামলাতে না পেরে একটা বেডের ওপর পড়ে গেল বিন্নি। ছোট করে বিন্নির কপালে একটা চুমু দিল সাহিল। নিজেকে সামলিয়ে নিয়ে উঠে বসল বিন্নি। কি করছে এটা সে? এই সঠিক সময় নয়। প্লিজ সাহিল, আমি এখন প্রস্তুত নই। তোমার শরীরটাও ভালো নেই। আগে তোমার হাতটা ঠিক হোক। ঘুমিয়ে পড়ো প্লিজ। আর কথা বাড়াল না সাহিল।
চুপচাপ শুয়ে পড়ল। বিন্নিও গিয়ে শুয়ে পড়ল। মনের মধ্যে খচখচ করছে তার। সাহিল কি কষ্ট পেয়েছে? ঘড়িতে সময়টা তেমন বেশি নয়। 9টা কি 9:30 বাজছে। নিজের ঘরে আনমনে পায়চারি করছেন মিরহমান। তার স্ত্রী বিছানায় অঘোরে ঘুমাচ্ছেন। সারাদিনের ক্লান্ততা শেষে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছেন তিনি। বালিশে মাথা দেওয়ার সাথে সাথে ঘুম। কিন্তু সে ঘুম মোটেও ধরা দিচ্ছে না মিরহমানের চোখে। বেশ কিছুক্ষণ শুয়েছিলেন তিনি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বড্ড হাঁসফাঁস লাগছে তার। বুকের ভেতরটা বড্ড খালি খালি লাগছে। তার মেয়ে দুটো আজ থেকে পরের বাড়ির বাসিন্দা হয়ে গেল। চাইলেও সহজে তাদের সাথে দেখা করতে পারবেন না তিনি। ভাবতেই কেমন জানি লাগছে। নতুন বাড়ি, নতুন পরিবেশে গিয়ে কি জানি করছে এখন তার মেয়েরা। নিজের রুম থেকে বেরিয়ে ঘুরে ঘুরে 2 মেয়ের রুমেই গেলেন তিনি। সবকিছুই বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। কতক্ষণ ঘুরে ফিরে আবার এসে শুয়ে পড়লেন তিনি। ঘুমানোর আগে একটা ঘুমের ওষুধ খেয়ে নিলেন। বালিশে মাথা দিতেই তার ভেতরে গভীরভাবে শূন্যতা দেখা দিল। প্রচণ্ড ভালোবাসতেন মেয়েদের তিনি। হয়তো তাই এমন হচ্ছে। স্বরূপদের বাড়িতে কিন্তু বেশ একটা বিয়ে বিয়ে আমেজ স্পষ্ট ভেসে উঠেছে। নতুন বউ নিয়ে সবাই হইসি করছে। বাড়ি ভর্তি মানুষ, হইসি তো একটু হবেই। স্বরূপের বন্ধুরা সব বাসর ঘর সাজাতে ব্যস্ত। অরূপ তাদের সাথে তদারকি করছে। ভালোমন্দ সব দেখিয়ে দিচ্ছে। স্বরূপের সেদিকে যেন একটুও খেয়াল নেই। 2 ঘন্টার ওপরে হয়েছে সে ছাদে এসেছে। 3টে সিগারেট খেয়ে শেষ করেছে। হাতে আরেকটা জ্বলছে। এমনিতে ছাদে আসা আর সিগারেট খাওয়া, এ দুটো অভ্যাসের একটাও স্বরূপের মধ্যে দেখা যায় না। কিন্তু কি ভেবে আজ ছাদে এসেছে সে নিজেও জানে না। পাশের দোকান থেকে পুরো 1 প্যাকেট সিগারেট কিনে নিয়েছে। সিগারেট কেনার সময় দোকানদার কেমন জানি এক অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। হয়তো আজ প্রথম কিনতে গিয়েছে, নয়তো অন্য কিছু। যাই হোক, এত কিছু ভাবার সময় স্বরূপের ছিল না। সিগারেটটা মুখে দিতেই তার মনে হয় যেন বমি চলে আসল। কি বিচ্ছিরি গন্ধ! মানুষ কিভাবে খায় এসব? তবুও সে 3টে সিগারেট শেষ করেছে, যাদের বেশিরভাগ অংশ নিজে নিজে জলে খসে পড়েছে। তার জীবনে কি হওয়ার কথা ছিল আর কি হয়ে গেল। তার জীবনের সুখ আসার আগেই যেন সব হারিয়ে গেল। কি করা উচিত এখন তার? কেউ যদি এই সমস্যা থেকে তাকে বের করে দিতে পারত। যদি আর একটা দিন আগে সব জানতে পারত সে, তাহলে আজ আর এ দুর্গতি হতো না তার। তিন্নির ওপর ঘৃণার মাত্রাটা যেন আস্তে আস্তে আরও বেড়ে চলছে। পুরো স্বার্থপর মেয়ে একটা, বেহায়া। অনেকদিন পর মালার ঘরটা বেশ আলোকিত। নতুন বউকে এনে তার ঘরেই রাখা হয়েছে। প্রথমে তিন্নিকে তার শ্বশুর মশাইয়ের সাথে দেখা করানো হলো। তারপর মালার ঘরে নিয়ে আসা হলো। অনেকদিন পর মালার মুখে হাসির স্পষ্ট রেখা ফুটে উঠেছে। মুখ ফুটে দুটো শব্দ বেরো করেছে। বাড়ির বাচ্চারা সব নতুন বউকে ঘিরে বসে রয়েছে। মেহেরুন সহ স্বরূপের বোনেরা সব নিজেদের টুকিটাকি কাজে ব্যস্ত। বাইরে বাবুর্চিরা সব এসে জড়ো হয়েছে। তারা আসতেই অরূপ সেখানে ছুটে গেল। তাদের সব কাজ বুঝিয়ে দিতে লাগল। কিছুক্ষণের মধ্যে সবরূপের 2 বোনের জামাই গাড়ি ভর্তি করে সব বাজার করে নিয়ে আসল বাবুর্চিরা যে যার কাজে লেগে গেল। বাড়ির বাগানের একপাশে গর্ত করে রান্নার ব্যবস্থা করা হয়েছে। প্রথমে চিন্তা করা হয়েছে কোনো একটা ক্লাবে বা রেস্টুরেন্টে বউ ভাতের ব্যবস্থা করা হবে। পরে চিন্তা ভাবনা করে আবার সিদ্ধান্ত বদলানো হলো। বাড়িতে অনুষ্ঠান করার অপশন বেটার বলে মনে হলো সবার কাছে। মেহেরুন হাতের কাজগুলো শেষ করে তিন্নির পাশে এসে বসল। ওকে একটু সঙ্গ দেওয়া উচিত।
অনেকক্ষণ ধরে বেচারি বাচ্চাদের সাথে বসে আছে। সবাই মিলে ঠাট্টা তামাশায় মেতে উঠল। রাত 11টায় তিন্নিকে বাসর ঘরে দিয়ে আসা হল। স্বরূপের এক বন্ধুর থেকে খবর নিয়ে জানা গেল স্বরূপ ছাদে আছে। শাড়ির আঁচলটা মাথায় টেনে নিয়ে ছাদের দিকে গেল মেহেরুন। ছাদে কারো আওয়াজ পেয়ে তাড়াতাড়ি হাতে থাকা সিগারেটটা ফেলে দিল স্বরূপ। পকেটে থাকা চকলেটটা বের করে মুখে দিল। শুনেছে চকলেট বা চুইংগাম খেলে মুখ থেকে গন্ধ চলে যায়। সিগারেট কিনে 1 টাকা বাকি থাকায় দোকানদার একটা চকলেট দিয়ে দিয়েছে। মেহেরুন ধীর পায়ে গিয়ে স্বরূপের পাশে দাঁড়াল। এত রাতে ছাদে কি করছো? অনেক সুন্দর বাতাস বইছে, বেশ ভালো লাগছে, তাই দাঁড়িয়ে আছি। অনেক গুছিয়ে মিথ্যেটা বলেছ, কিন্তু এই মিথ্যের মধ্যে ন্যূনতম পরিমাণ ভিত্তিও নেই। অযৌক্তিক। সেই সন্ধেবেলা মেয়েটাকে নিয়ে বাসায় এসেছ, তারপর থেকে একবারের জন্য তার মুখটা দেখোনি। আমি অনেকবার অনুধাবন করেছি তিন্নির দুচোখ বারবার শুধু তোমাকেই খুঁজেছে। তুমি বেশ ভালো করেই জানো মেয়েটা তোমার হাত ধরে এ বাড়িতে এসেছে। আমাদের কাউকে ও চিনে না। তোমার তো একটা দায়িত্ব আছে। কোনো জবাব দিল না স্বরূপ। এর কোনো জবাব তার কাছে নেই। ও চুপ করে আছো কেন? তুমি কি ভাবো চুপ করে থাকলেই সব সমাধান পাওয়া যায়? যাই হোক, ঘরে চল। তিন্নি তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যাও, আমি কিছুক্ষণ পর আসছি। 11:30 বাজতে চলছে। আর পরের দরকার নেই। আমার সাথে চল। আর শোনো, আজ রাতে যা কিছু হওয়ার কথা তা ওর অধিকার, আর তুমি ওকে এই অধিকার থেকে। চল, নিচে চল। মেহেরুন বুঝতে পারল স্বরূপ তাকে এড়িয়ে গেছে। পুনরায় কিছু বলতে গিয়েও বলল না সে। শুধু শুধু এক কথায় 2 কথা বাড়ানোর দরকার নেই। সময় নষ্ট হবে। স্বরূপের পেছনে পেছনে মেহেরুনও নিচে নেমে এলো। স্বরূপ নিচে এসে সোজা নিজের রুমে চলে গেল। তার পেছনেই মেহেরুন গেল। স্বরূপের বোনেরা তিন্নিকে নিয়ে খাটের ওপর কথা বলছিল। স্বরূপকে আসতে দেখে তার বড় বোন বলল, কিরে, কোথায় ছিলি এতক্ষণ? কাজ ছিল। কাজে গিয়েছিলাম। মানুষের বিয়ের দিনও কাজ থাকে? এই প্রথম শুনলাম। তোদের বকবক শেষ হলে এবার প্লিজ যা। আমার ভালো লাগছে না। এখন তো সুন্দরী বউ এসেছে, আমাদের কি আর ভালো লাগবে? আজাইরা প্যাচাই শেষ হলে প্লিজ বেরিয়ে যা। আগে তোর বউয়ের জন্য কি উপহার এনেছি সুইটা দেখা, তারপর যাওয়ার কথা চিন্তা করব। ভাবি, প্লিজ তুমি ওদেরকে নিয়ে বেরিয়ে যাও। আমার মেজাজ খারাপ হচ্ছে। আচ্ছা চলেন, আমরা চলে যাই। কাল বরং তিন্নি আমাদের দেখাবে তার বর তাকে ভালোবেসে কি উপহার দিয়েছে। কি তিন্নি দেখাবে তো? লজ্জায় মাথাটা নিচে নামিয়ে নিল তিন্নি। ঘর থেকে সবাই বেরিয়ে যেতেই স্বরূপ ধপাস করে দরজা লাগিয়ে দিল। খাটের ওপর নিজেকে আরো ভালোভাবে গুটিয়ে নিল তিন্নি। 2 চোখে তার প্রচণ্ড লজ্জা লজ্জা ভাব। চোখটা তুলে একবার স্বরূপের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল তিন্নি। ড্রোয়ারে স্বরূপ কিছু যেন একটা খুঁজছে। অনেকক্ষণ খোঁজার পর জিনিসটা পেয়ে গেল স্বরূপ। একবার খুলে দেখে নিল ঠিকঠাক আছে কিনা। তারপর জোরে করে জিনিসটা তিন্নির দিকে ছুঁড়ে মারল। জিনিসটা একদম তিন্নির পায়ের কাছে পড়ল। তিন্নি এক হাত দিয়ে তা খুলে দেখল। ভেতরে অসাধারণ দেখতে একটা গোল্ডের রিং। গায়ে থাকা পাঞ্জাবিটা খুলে নিল স্বরূপ। নিজের বালিশটা টেনে একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। তিন্নি স্বরূপের ব্যবহারে তেমন একটা অবাক হয়নি। এটা হওয়ারই ছিল। অস্বাভাবিক কিছু নয়।
বরং এখানের চেয়েটা যদি অন্যরকম হতো তাহলে বরং তার কাছে অস্বাভাবিক লাগত। আংটিটা হাতে পড়ে নিল। কি দরকার তাদের সমস্যার কথা বাইরের মানুষকে জানানোর? তার বিশ্বাস কয়দিন পর সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আংটিটা তার হাতে একেবারে ফিটফাট হয়েছে। মনে হচ্ছে যেন আঙ্গুলের মাপ নিয়ে কেনা হয়েছে। অনুমানটা খুব ভালো স্বরূপের। আস্তে আস্তে খাটের থেকে নেমে দাঁড়াল সে। অনেকক্ষণ ধরে ভারী শাড়িটা পরে আছে, পাল্টানো দরকার। মেঝো ভাবি বলেছিল আলমারির পাশের লাগেজে তার শাড়ি আছে। একটা পাতলা দেখে সুতি কাপড় বের করে নিল সে। বাকি কাপড়গুলো বলেছিল আলমারিতে রেখে দিতে। কিন্তু স্বরূপকে জিজ্ঞেস না করে তার আলমারিতে হাত দেওয়া কি ঠিক হবে? এগুলো না হয় কাল জেনে ঠিক করে রাখবে। এখন আপাতত শাড়িটা পাল্টে নেওয়া যাক। শাড়িটা পাল্টে এসে আরেক বিপত্তিতে পড়ল সে। গয়নাগুলো এখন কোথায় রাখবে সে? একবার কি স্বরূপকে ডাকবে? তাকে জিজ্ঞেস করবে? অনেক ভেবে চিনতে মনস্থির করল একবার ডাকার চান্স নেওয়া যাক। গয়নাগাটির ব্যাপার শুনছ? বিপরীত দিক থেকে কোনো জবাব এলো না। বলছি তুমি কি ঘুমিয়ে পড়েছ? এবারও কোনো জবাব পেল না তিন্নি। গয়নাগুলো কোথায় রাখব? আলমারি খুলে ড্রয়ারে রেখে দাও। আলমারির একটা ড্রয়ার খুলে গয়নাগুলো রেখে চুপচাপ এসে শুয়ে পড়ল তিন্নি। অনেকক্ষণ যাবৎ উসখুস করছিল। বারবার চিন্তা করছিল খাটে ঘুমাবে কি? যদি স্বরূপ কিছু বলে? কিন্তু স্বরূপ কোনো রকম আওয়াজ করল না। তিন্নি শুয়ে পড়ার কিছুক্ষণ পর স্বরূপ লাইট অফ করে দিল। লাইট অফ হয়ে যেতেই ধরপড় করে উঠে বসল তিন্নি। আমার অনেক ভয় লাগছে, প্লিজ লাইট অন করো। এই ঘরে বাঘ বা ভাল্লুক থাকে না। ঢং না করে শুয়ে পড়ো। লাইটে ঘুমাতে আমার অসুবিধা হয়। নিমিষেই মুখটা কালো হয়ে গেল তিন্নির। লাইটে ঘুমাতে অসুবিধা হয় এটা বললেই তো হতো। এত কথা শোনানোর কি দরকার ছিল? ঘরটা নিঃশব্দ হয়ে যেতেই তিন্নির ভয়টা আরও বাড়তে লাগল। লাইট ছাড়া সে ঘুমাতে পারে না এমনটা নয়, কিন্তু আজ বেশ ভয় করছে। হয়তো নতুন পরিবেশ তাই। কিছুটা নড়ে খাটের মাঝখানের দিকে সরে গেল তিন্নি, তবে বেশ সাবধানে, যাতে স্বরূপের গায়ের সাথে না লাগে। কিন্তু দুচোখে ঘুমের কোনো আভাস দেখতে পেল না সে। বাড়ির সবার কথা বারবার মনে পড়তে লাগল। বিন্নি, বিন্নি কি করছে এখন? হয়তো তার স্বপ্নের রাত কাটাচ্ছে তার ভালোবাসার মানুষের সাথে। দুজনে তো একই ছিল, অথচ আজ দুজনের ভবিষ্যৎ দুরকম। সকাল সকালে বাসায় ফিরেছে বিন্নিরা। সাহিলের মা পুরো হাসপাতাল মাথায় তুলেছিলেন বাড়ি ফেরার জন্য। উনার নাকি দম বন্ধ হয়ে আসে, বিরক্ত লাগে ইত্যাদি ইত্যাদি। আসলে স্বামী মারা যাওয়ার পর কখনো তিনি বাড়ি ছেড়ে রাতে কায়রে থাকেননি। যেখানেই বেড়াতে গিয়েছিলেন দিনে গিয়ে দিনে ফিরে এসেছিলেন। হয়তো কিছুটা সন্ধে হতো ফিরতে, কিন্তু রাতে তাকে রাখা দুষ্কর ব্যাপার। এই নিয়ম বা প্রথা কেন তিনি মেনে চলতেন হয়তো তিনিই সবচেয়ে ভালো জানেন। বাসায় ফিরে আগে শাশুড়ি মাকে নিজের ঘরে দিয়ে আসল বিন্নি। রুমে ফিরে ফ্রেশ হয়ে নিল। বাড়ি থেকে বেশ কয়েকটা থ্রিপিস নিয়ে এসেছিল বিন্নি। এসেই তো আর জামাকাপড় পাওয়া যাবে না। তাছাড়া এই গরমে দিয়ে শাড়ি পরা অত্যন্ত কঠিন কাজগুলোর মধ্যে একটি। ফ্রেশ হয়ে পুনরায় শাশুড়ির ঘরে গেল বিন্নি। সেখানে পায়েল আর তার ফুফিও ছিল। শাশুড়ির মায়ের শিয়রের কাছে গিয়ে বসল বিন্নি। এখন শরীরটা কেমন লাগছে আন্টি? এই তো মা, ব্যথাটা আগের চেয়ে একটু কমেছে। সাহিলের মা তোমার বউ দেহি তোমারে আন্টি কয়। বাপ মায় শিখাইয়া দেয় নাই।
বিয়ার পর শ্বশুর বাড়িতে গেলে শাশুড়িরে আম্মা ডাকতে হয়। মেয়ে দেহি কিছুই জানে না। আরে মায় তো আজ আসল। একটু তো সময় লাগবে। আর ওরা এখনকার যুগের মেয়ে, ধরেই তো আর সব পারে না। আর বিন্নি মা, তুমি রাগ করো না। উনারা আগের যুগের মানুষ তো, তাই আর কি। না না, রাগ করব কেন? উনি তো ভালো কথাই বলেছেন। আমাকে কয়েকটা দিন সময় দিন, সব ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই। তবে যাই বলেন আপা, মেয়েটা খুব ভালো। একবারে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আপনার ভাই যদি আজ বেঁচে থাকত তাহলে ছেলের এমন বউ দেখে অনেক খুশি হতেন। হ, কেমন লক্ষ্মী তা তো দেখতেই পেয়েছি। বাড়িতে না আসতে আসতেই শাশুড়ি আর বরের হাত পা ভাঙ্গিয়ে বসল। কথাটা যেন তীরের মতো এসে বিঁধল বিন্নির বুকে। নিমিষেই মুখটা কালো হয়ে গেল তার। চোখটা নিচে নামিয়ে নিল। আহ ফুফি, এগুলো কি বলছো তুমি? এখানে ভাবির কি দোষ? গাড়ির ব্রেক ফেল হয়ে গিয়েছিল, তাই অ্যাক্সিডেন্টটা হয়েছে। গাড়িতে তো আমরা সবাই ছিলাম, তাহলে ভাবির কেন একা দোষ হবে? তুই আমার মুখে মুখে তর্ক করিস না। স্কুল কলেজে কি এসব শিখায় যে বড়দের মুখে মুখে তর্ক? এটা তো শিখায় না, কিন্তু কেউ ফালতু কথা বললে তার প্রতিবাদ করতে শেখায়। দেখছ সাহিলের মা, দেখছ তোমার মাইয়া আমার লগে মুখে মুখে তর্ক করে। আবার কয় আমি নাকি ফালতু কথা কই। কি বেয়াদব মাইয়া। পায়েল, তুমি চুপ করো, নিজের ঘরে যাও। বিন্নি মা, তুমিও যাও, দেখো সাহিলের কিছু লাগবে কিনা। ড্রাইভার কিছুক্ষণের মধ্যেই নামতা নিয়ে আসবে। আমার কপাল দেখো, ছেলের বিয়ে আর আমি পা ভেঙ্গে খাটে শুয়ে আছি। আচ্ছা। একটু বেলা হতেই তিন্নিকে নিয়ে পার্লারে বেরিয়ে গেল মেহেরুন। একটার আগে ফিরতে হবে তাদের। তাছাড়া দুপুর বেলা মেহেরুনের ঘরে অনেক কাজ। সব কিছু বিচার বিবেচনা করে তাই একটু সময় হাতে নিয়ে বেরিয়ে গেল তারা। তাছাড়া পার্লারটা বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। তাছাড়া পার্লারে এখন সিরিয়াল পাওয়া মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। স্বরূপ তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। অন্য সময় হলে, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবার আগে এগিয়ে আসত স্বরূপ। কিন্তু যতটা বোঝা যাচ্ছে আজ যেন তার তেমন কোনো মাথা ব্যথা নাই। সবাই পজিটিভভাবে ব্যাপারটা নিয়েছে। ভেবেছে হয়তো বিয়ে হয়েছে তাই। আর কে কি ভাবল বা ভাবছে তাতে স্বরূপের তেমন কোনো মাথা ব্যথাও নেই। সে তার নিজের মনের মতো আছে। সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে নিজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখার চেষ্টা করছে। আর একটা মানুষকে কত রকমে ইগনোর করা যেতে পারে সেসব বিষয় আয়ত্ত করছে। তিন্নির প্রতি যেটুকু ফিলিংস তার ছিল ততটুকু সব হারিয়ে গেছে। যতটুকু আসার চেষ্টা করছে ততটুকু কেউ মনের মধ্যে জায়গা দিচ্ছে না সে। সাহিল খাটের সাথে হেলান দিয়ে বসেছিল। বিন্নি ঘরে প্রবেশ করতেই ভালো করে উঠে বসল সে। কোথায় ছিলে এতক্ষণ? একটু আগে তোমার বাবা ফোন দিয়েছিল, তোমার সাথে কথা বলতে চাইছিল। তুমি ঘরে নেই বলতেই বলল তুমি আসলে ফোন দিতে। অ্যাক্সিডেন্টের কথা বলেছ? হুম বলেছি। কি দরকার ছিল বলার? শুধু শুধু বাবা মা চিন্তা করবে। যতক্ষণ বাবা আমায় দেখতে না পাবে ততক্ষণ শান্তি পাবে না। এখন তো দেখি তুমিও চিন্তা করতে শুরু করেছ। আমরা তো কিছুক্ষণ পর তিন্নির বৌভাতে যাচ্ছি, তখনই তো তোমার সাথে দেখা হবে। খুশির খবরটা পেতেই একটু আগে কি হয়েছিল তা ভুলে গেল বিন্নি। পুরো মুখ হাসির ঝলকানি দেখা দিল তার। সত্যি? ইয়েস ম্যাডাম। যান, কি পরবেন সব বের করে নিন। আমার জন্যও বের করেন। তারপর গোসল করে আসুন। আপনার হলে আমি যাব।
ধন্যবাদ। ধন্যবাদ না দিয়ে অন্য কিছু দিল খুশি হতাম। সব সময় শুধু ইয়ার্কি। হাসতে হাসতে উঠে গেল বিন্নি। লাগেজ খুলে নিজের জন্য একটা শাড়ি বের করল। তারপর সাহিলের কাভার্ড থেকে সাহিলের জন্য একটা পাঞ্জাবি। তারপর ওয়াশরুমে চলে গেল। একবারে সেজে গুজে তৈরি হয়ে মায়ের রুমে গেল বিন্নি আর সাহিল। পায়েলকে ও বলে রেখেছিল। পায়েলও তৈরি হয়ে তাদের সাথে যোগ দিল। সাহিলের মা চোখ বন্ধ করে শুয়েছিলেন। সাহিল তার মাথার কাছে গিয়ে বসতেই চোখ খুলে তাকালেন তিনি। মা, আমরা তিন্নির বৌভাতে যাচ্ছি। বারবার তোমাকে নিয়ে যাওয়ার কথা বলছিল, কিন্তু তোমার এই অবস্থা, তাই না গেলে হয় না বাবা। আসলে আমার এই অবস্থা তো একা একা উঠে বসতেও পারি না, একটু বাথরুমে যাওয়া লাগে। তোর ফুফি তো আমাকে একা একা সামলাতে পারে না। এই জন্য তোমাকে বলেছিলাম আরও 2 দিন হাসপাতালে থাকতে, কিন্তু কে শোনে কার কথা। জোর জবরদস্তি করে ভোর না হতেই বাড়িতে এসে উঠলে। কারো কথা যদি একটু শোনো, তাহলে ভাইয়া তুই বরং ভাবিকে নিয়ে যা। আমি মায়ের কাছে থাকি, আমি সব সামলে নিব। আমি বলি কি, পায়েল মা যখন বলছে না যেতে, তাহলে আমি বরং না যাই। তুমি তোমার ভাইয়ার সাথে যাও, সমস্যা নেই। বাবা মা তোমাদের দেখলে বরং খুশি হবে। আমার মনে হয় বৌমা ঠিকই বলছে। তুই ছোট একটা মেয়ে, কি করে আমাকে সামলাবি? তোরা বরং যা। পায়ের সাথে তোমার মাথাও খারাপ হয়ে গেছে মা। ফুফির মতো চিন্তা ভাবনা শুরু করেছ দেখি। ফুফির তো ঘরে শিক্ষা নেই, তাই তিনি এভাবে কথা বলেন। তোমার ছেলে মেয়েরা তো পড়ালেখা করা, তাহলে তোমার চিন্তা ভাবনা এমন কেন? ভাবির বোনের বৌভাত, সেখানে ভাবি যাবে না আর আমরা ঢেং ঢেং করে চলে যাব? সমস্যা নেই তো পায়েল, যাও না তোমরা। আমার আগেই চিন্তা করা উচিত ছিল উনার শরীর এমন। উনার পাশে কেউ থাকা দরকার। আমি তো থাকছি, তুমি আর ভাইয়া যাও। তুমি অনেক ছোট পায়েল, মাকে সামলানো তো দূরের কথা, মায়ের একটা হাতের ভরও তুমি সহ্য করতে পারবে না। তাছাড়া এটা তো এমনিও খারাপ দেখায়। লোকে কি বলবে? অসুস্থ শাশুড়িকে ঘরে রেখে বউ বিয়ে খেতে চলে গেছে। তুমি না গেলেও আমিও যাব না। তুমিও একা একা মাকে সামলাতে পারবে না। আমিও থাকি। তাহলে আর আমার যাওয়ার কি দরকার? আমিও না যাই, তুমি প্লিজ যাও। সবাই রাগ করবে, কাল না হলে তারা আমাদের অনুষ্ঠানে আসবে না। অনেক করে বলেছে উনারা। প্লিজ। আর একদণ্ডও দাঁড়ালো না বিন্নি। দৌড়ে নিজের ঘরের দিকে চলে গেল। সাহিল হাত বাড়িয়ে ডাকতে গিয়েও থেমে গেল। কিছু করার নেই তার। দুটো দিকই গুরুত্বপূর্ণ। ঘর থেকে বেরিয়ে গেল সে। নিজের ঘরে এসে ধপাস করে দরজাটা লাগিয়ে দিল বিন্নি। সেখানেই বসে পড়ল। চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করছে তার। 2-3 ঘন্টা তো লাগত যেতে আসতে। কি হতো যেতে দিল? কত আশা করেছিল যে বাড়ির সবাইকে দেখতে পাবে। তাহলে কি বিয়ের মানে এটাই? চলবে।